এখন দেখেন যে আমাদের এখানে একটা ইনহেরিটেন্স দিয়ে আমরা দেখছি ইউজার হচ্ছে আমার একটা ক্লাস, আইডি অ্যান্ড নেম, কমন ফিল্ড। কথা বন্ধ করেন, কমন ফিল্ড। তো এটার সাব ক্লাস হচ্ছে স্টুডেন্ট, সিজিপিএ অ্যান্ড মেজর। তো আই উইল ইনস্ট্যান্সিয়েট স্টুডেন্ট, আমি ফাইলে রাইট করব স্টুডেন্ট অবজেক্ট। সো স্টুডেন্ট মাস্ট ইমপ্লিমেন্ট serializable, but it also has inherited field from user. সো কাজে এই ইউজারে গিয়েও বলতে হবে implements serializable, না হলে কিন্তু আপনি স্টুডেন্ট অবজেক্ট রাইট করতে পারবেন না। আপনারা একটু বাইরে গিয়ে কথা বলেন, কথা বলতেছেন কেন? এই যে আপনারা দুজন কথা বলতেছেন কেন? না এটা দিয়ে কি বুঝাইলেন যে হ্যাঁ বলতেছি, তাইলে বলতেছেন কেন? অ্যাটেন্ডেন্স শেষ, বাইরে যান, গিয়ে গল্প করেন, সমস্যা নাই তো। ক্লাসে থাকলে হয় ইন্টারাক্ট করবেন, নাহলে শুনবেন। নয়েজ ক্রিয়েট করেন কেন? এটা তো ডিস্টার্ব হয় সবার। আবার আপনি বিজ্ঞের মতো মাথা করলেন, ডোন্ট ডু দ্যাট। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। ওকে, এখন এটাকে আমরা যদি রাইট করতে চাই, তিনটা ফাইল আমাদের ক্রিয়েট হবে। নাও সি হিয়ার, আমি যদি আপনাকে এটা রান করে দেখাই, প্রথমে আমি অ্যাড স্টুডেন্ট, আমার একটা নেক্সট বাটন দিয়ে দিলে মনে হয় এই বারবার সুইচ করতে হয় না, তাই না? নেক্সট বাটন দিয়ে দিব? না দরকার নাই, দিয়ে দিব? দিয়ে দিই। আচ্ছা, তাহলে অ্যাড নিউ স্টুডেন্ট, এটাকে একটু মডিফাই করতে হবে। মডিফাই করে জাস্ট এখানে একটা বাটন দিব, গো টু লোড ভিউ, স্টুডেন্ট ডেটা লোড ভিউ। ওকে, এই হচ্ছে আমার বাটন। এইটার একটা অন অ্যাকশন লাগবে, তাইলে গো টু স্টুডেন্ট লোড ভিউ অন অ্যাকশন, বাটন অন অ্যাকশন। ওকে ফাইন, এটা হইলেই হয়। তাহলে এটাকে সেভ করে দিই, ফাইল সেভ। আর আমার যেটা ছিল লোড, যেটা ছিল ওখানে গিয়েও একটা ব্যাক বাটন দিয়ে দিই, যে লোড স্টুডেন্ট ডেটা ফ্রম ভিউ। এখানেও আমরা একটা বাটন দিয়ে দিই, ব্যাক বাটন। ওকে, সো গো ব্যাক টু গো ব্যাক, বা ব্যাক বাটন দিয়ে রাখি। তাইলে এটারও একটা আমরা অন অ্যাকশন দিয়ে দিই, গো ব্যাক টু অ্যাড স্টুডেন্ট ভিউ বাটন অন অ্যাকশন। শেষ। তাহলে এখন এটাকে সেভ করতে হবে, সেভ। এটাকেও সেভ করতে হবে, ও এটা সেভ করাই আছে। ওকে, এখন কন্ট্রোলার দুইটা আপডেট করে নিতে হবে। সো আপডেট কন্ট্রোলার ডান, এটাও আপডেট কন্ট্রোলার ডান। তাইলে এখন আপডেট কন্ট্রোলারে যদি যাই, এটা হচ্ছে প্রোডাক্ট, এটা প্রয়োজন নাই। লোড স্টুডেন্ট এটা লাগবে, আর হচ্ছে আমার অ্যাড প্রোডাক্টও দরকার নাই, অ্যাড স্টুডেন্ট, তাই না? অ্যাড নিউ স্টুডেন্ট। তাহলে এটার যে বাটনের অন অ্যাকশনে আমাকে এখন একটা খালি মেথডটা দিয়ে দিলেই হবে। মেথড সেট করা আছে, প্রোডাক্টেরটাতে ছিলই অলরেডি, ওইটাই আমরা কপি করে নিয়ে আসি, এই যে। তাহলে অ্যাড নিউ স্টুডেন্ট, জাস্ট এটা কপি পেস্ট করে দিলেই হবে। কিন্তু ফাইলের নামটা কি হবে? ফাইলের নামটা হবে, আমরা এটাতে যাব, তাই না? এই যে লোড স্টুডেন্ট ডাটা ফাইল, লোড স্টুডেন্ট ডাটা ফ্রম ফাইল ভিউ। তাহলে লোড স্টুডেন্ট ডাটা ফ্রম ফাইল ভিউ। ওকে ডান, সেম স্টেজে আনতে চাই, তাহলে রিডিং ফ্রম ফাইল। ওকে,
আর এটাই আমরা ওইটাতে দিয়ে দিব লোড স্টুডেন্ট ব্যাক বাটনে। তো ব্যাক বাটনে আমরা কোনটাতে যেতে চাই? অ্যাড নিউ স্টুডেন্ট ভিউ। তাইলে অ্যাড নিউ স্টুডেন্ট ভিউ, শেষ। ওকে, তাহলে ওটাতে আমরা দিব যে অ্যাড নিউ স্টুডেন্ট। ওই উইন্ডোর একটা টাইটেল আপনি দিতে পারেন চাইলে। ওকে, তো এই হচ্ছে আমাদের কাজ। ওকে, তাইলে এখন আমি কন্ট্রোলারে গিয়ে আমি অ্যাডেডটাই রাখি, তাহলে বারবার আমাকে এটা কমেন্ট আনকমেন্ট করতে হবে না। ওকে, ওটার মধ্যে আমরা সুইচ করতে পারবো। ওকে, সো নাও প্লে। আচ্ছা, তো এখন এইখানে আমরা কি করতে যাচ্ছি বলেন তো দেখি। What we are going to do here, we are giving 4 fields of student. Now, is there any array list involved here? No. আমরা সরাসরি ফাইলে রাইট করতেছি। তাহলে এই বাটনে আমরা কিন্তু আসলে আমাদের অবজেক্টেরও দরকার নাই, কারণ বেসিক্যালি এটা টেক্সট ফাইল, দেখা যায় না বড় করব। ওকে, তাহলে টেক্সট ফাইলে তো আমরা আসলে একটা লাইন রাইট করি, একটা স্ট্রিং, কমা সেপারেট করে স্ল্যাশ n দিয়ে, সেগুলো আমি fxid জোড়া দিয়েই বানাতে পারি, তাই না? সো দেয়ারফর আমার আসলে এখানে এই বাটনে অবজেক্টের প্রয়োজনই নেই। এখানে ডাটা ফাইলে আমরা ডাটা স্ট্রিং দিয়ে বাইনারি ফাইলে কি রাইট করছি? আইডি ইন্টিজার, নেম স্ট্রিং, সিজিপিএ ফ্লোট, মেজর স্ট্রিং। তাহলে আমরা এখানে কি রাইট করছি? এখানে আমরা রাইট করছি আপনার রাইট ইন্ট, রাইট ইউটিএফ, রাইট ফ্লোট, রাইট ইউটিএফ। ইউটিএফ মানে ইউটিএফ 8 এনকোডিং অ্যাসকি ক্যারেক্টার যেটা ইউজ করে। তো তাহলে বেসিক্যালি আমি একটা ইন্টিজার রাইট করছি, একটা স্ট্রিং রাইট করছি, একটা ফ্লোট রাইট করছি, আর একটা স্ট্রিং রাইট করছি। এই সিকোয়েন্সে আমি ফিল্ডগুলোকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে রাইট করছি, নট অ্যাজ অ্যান অবজেক্ট। কাজে এখানেও আমার অবজেক্টের প্রয়োজন নাই। এখানে আমি সরাসরি এটাকে ইন্টিজারে কনভার্ট করে রাইট ইন্টে পাঠিয়ে দিতে পারি, রাইট ইউটিএফে গেট টেক্সট পাঠিয়ে দিতে পারি, এখানেও আমি রাইট ফ্লোটে পাঠিয়ে দিতে পারি ফ্লোটটা। তাহলে এখানেও আমার অবজেক্ট দরকার নাই, কিন্তু এখানে আমাকে একটা নিউ অবজেক্ট করতে হবে, করে সেটাকে আমি রাইট অবজেক্ট মেথডে রাইট করে ফেলবো অবজেক্ট স্ট্রিম দিয়ে। ওকে, তাহলে এই হচ্ছে আমার 3টা বাটন। তাহলে বাটনের অন অ্যাকশন গুলো যদি আমরা একটু দেখি, তাহলে দেখেন এটা টেক্সট ফাইল। তাহলে এখানে কিন্তু আসলে আমি আমার একটা আমরা প্রোডাক্টে কি করেছিলাম? অবজেক্ট বানিয়ে 2 স্ট্রিং বের করেছিলাম, খেয়াল আছে আপনাদের? সেই 2 স্ট্রিংটাকে আমরা পাঠিয়েছিলাম, ইফ ইউ রিমেম্বার, তাই না? কিন্তু এখানে আমরা কি করছি? এখানে আমরা অবজেক্ট বানানোরই দরকার নাই, আমি সরাসরি স্ট্রিংটা বানিয়ে রাইট মেথডে দিয়ে দিতে পারি। আপনি অল্টারনেটিভলি এটা করতে পারতেন প্রোডাক্টের মতো, যে নিউ স্টুডেন্ট করে তার 2 স্ট্রিংটা দেওয়া যেত। রাইট, এটা রাইট মেথডের ক্লোজ, এটা রাইট মেথডের বিগিনিং। তো সেটা না করে আমি আমার fxid গুলো ধরেও আসলে স্ট্রিংটা জেনারেট করে রাইট করে ফেলতে পারি, কারণ এখানে পারপাস হচ্ছে টেক্সট ফাইলে একটা লাইন অ্যাড করা। এই fxml এর কোনো অবজেক্টের কোনো ইউজ নাই, ফার্দার কোনো ইউজ নাই, তো আমরা সেটা করে ফেললাম। ডাটা স্ট্রিমে আমরা কি করলাম? ডাটা স্ট্রিমে আমরা এই দেখেন, এই যে এখানেও আমার অবজেক্ট প্রয়োজন নাই, আমি যে রাইট ইন্ট, রাইট ইউটিএফ, রাইট ফ্লোট, এগুলোতে সরাসরি আমি আমার fxid থেকে ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট এগুলো দিয়ে দিতে পারি। তাহলে অ্যাজ অ্যান ইন্টিজার ফলোড বাই অ্যান স্ট্রিং ফলোড বাই এ ফ্লোট ফলোড বাই স্ট্রিং, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসাবে ওগুলো ফাইলে রাইট হতে থাকবে, নট অ্যাজ পার্ট অফ অবজেক্ট, অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এটাও রেকমেন্ডেড না। তাহলে আমাদের রেকমেন্ডেড হচ্ছে অবজেক্ট রাইট করা। তাহলে এখানে আমাকে কি করতে হবে? এইখানে আমাকে একটা নিউ স্টুডেন্ট বানাতে হবে, তারপরে সেটাকে আমি রাইট অবজেক্টে ইনস্ট্যান্সটা দিয়ে দেবো। এই যে রাইট অবজেক্টের প্যারামিটার হচ্ছে একটা স্টুডেন্ট, ঠিক আছে? এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল ফিল্ড বা লাইন দিলে হবে না, এখানে সরাসরি অবজেক্টটাই দিতে হবে। বা যদি আমার একটা অ্যারে লিস্টে থাকতো অবজেক্টগুলো, তাহলে অ্যারে লিস্টটাকে ব্রাউজ করে যে স্টুডেন্ট এস কোলন স্টুড লিস্ট, তাহলে রাইট অবজেক্ট আমরা এস কে পাঠাতাম লুপের ভেতর, যে ওএস ডট রাইট অবজেক্ট এস।
তাহলে এটা সবচেয়ে সুবিধা হলো যে আমার ডাইরেক্ট অবজেক্ট আমার হাতে অ্যাভেলেবল আছে। সো আই রাইট দ্য অবজেক্ট টু দ্য ফাইল, এবং এটার উল্টা যখন রিড অবজেক্ট মেথড কল করব তখন আই উইল গেট দ্য অবজেক্ট ব্যাক ফ্রম দ্য ফাইল ডাইরেক্ট। এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যাপ্রোচ। তাহলে তো স্যার অবজেক্ট রিড বা রাইট করা কোড মেথডটা সেম হবে কিন্তু অবজেক্টের টাইপ তো ভ্যারি করবে। আপনি যখন প্রোডাক্ট রাইট করবেন প্রোডাক্ট ডট বিনে, তখন আপনার প্যারামিটার হবে প্রোডাক্ট হ্যান্ডেল বা প্রোডাক্ট ইনস্ট্যান্স। আপনি যখন স্টুডেন্ট রাইট করবেন তখন আপনার রাইট অবজেক্টের প্যারামিটার হবে একটা স্টুডেন্ট হ্যান্ডেল বা স্টুডেন্ট ইনস্ট্যান্স, তাই না? তাহলে আপনি স্টুডেন্ট ডট বিন ফাইলে যখন রাইট করবেন তখন প্যারামিটার হবে স্টুডেন্ট। যখন প্রোডাক্ট ডট বিনে রাইট করবেন প্রোডাক্ট অবজেক্ট ডট বিন তখন প্যারামিটার হবে প্রোডাক্ট। এটা তো লাইব্রেরি ক্লাস, এটার মেথড ইউ আর জাস্ট ইউজিং দ্য মেথড। তাহলে এটা সবচেয়ে সহজ না? আমার কোনো ডাটা কনভার্সন হচ্ছে না, ডাটা লস হচ্ছে না, আমাকে ইন্ডিভিজুয়াল ফিল্ড হিসেবেও রিড রাইট করতে হচ্ছে না। একটা রাইট অপারেশনে আমি একটা অবজেক্ট রাইট করে ফেলবো, একটা রিড অপারেশনে আই উইল গেট ব্যাক দ্য অবজেক্ট ফ্রম দ্য ফাইল। সো দ্যাটস হোয়াট উই হ্যাভ টু ডু। এখন খেয়াল করেন প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমি এখন দেখি, তাহলে এটা আগে একটু রান করি। ওকে, তাহলে আমার অলরেডি ফাইল আছে কিন্তু দেখেন। ওকে, তাহলে আমি যদি গো টু, এটা যাচ্ছে না কেন? ফাইলের নাম ভুল হয়েছে নাকি? ফাইলের নাম ভুল হতে পারে। এইটার বাটনে আমরা কি দিয়েছি? লোড স্টুডেন্ট ডাটা ফ্রম ফাইল ভিউ, এটাই কি? লোড স্টুডেন্ট ডাটা ফ্রম ফাইল ভিউ, আচ্ছা ওইটাই তো আছে। এটাকে এফএক্স লোডার নিলাম, নিউ সিন করলাম, স্টেজ ধরে নিয়ে আসলাম, না কোনো তো ইস্যু দেখছি না। আচ্ছা, এটা আমরা বের করতেছি কেন, এটা কোথাও একটা add new scene view controller, go to student load view button on action। হ্যাঁ ঠিকই তো আছে, স্টেজ ডট শো। আচ্ছা আরেকবার একটু রান করে দেখি। আচ্ছা এটাতে হ্যালো দেখাচ্ছে কেন? এটার ও হ্যালো আছে। ওকে, অ্যাড নিউ স্টুডেন্ট ভিউ, add new student view, এটা কোথায়? আচ্ছা এটা দেখেন তো, নোড অ্যাকশন ইভেন্ট ডট গেট সোর্স, ওকে, গেট সিন ডট গেট উইন্ডো, এটাকে আমি একটা স্টেজে নিয়ে নিলাম। সেট সিন, নেক্সট সিন, ওকে। হ্যাঁ কোথায়? না এটা হচ্ছে আমার, এটা হচ্ছে এইটার গেট সিনের ক্লায়েন্ট হচ্ছে পুরাটা। ফাইলের নাম ঠিক আছে কিনা? লোড স্টুডেন্ট ডাটা ফ্রম ফাইলস, ফাইলস, এখানে কি ফাইল না ফাইলস? ফাইল, ফাইল, এখানে এস চলে আসছে, বুঝতে পারছেন? এই কারণে। ওকে, না হওয়ার তো কোনো কারণ নাই। ওকে,
এইখানে আমরা কিভাবে রিড করছি, ব্যাক বাটন দিলে আবার আমি এখানে চলে আসছি। ওকে, তো এখানে আমার অলরেডি দেখেন, এখানে আমি যেটা করছি যে ওপেন করছি এই যে ফাইল চুজার। তাহলে এই যে ফাইল চুজারটা যে আসলো, আমি যদি এখন একটা ফাইল সিলেক্ট করি, কারণ এখন আমার পসিবিলিটি কি আছে, আমি এখানে ক্যান্সেল করতে পারি, এটা দেখানো হচ্ছে আপনাদের। না ওকে, ক্যান্সেল করতে পারি, ক্লোজ করতে পারি, আবার একটা ফাইল সিলেক্ট করে ওপেন বাটনেও ক্লিক করতে পারি। তাহলে তিনটা পসিবিলিটি। তাহলে আমরা যদি রিড করার মানে ফাইল ওপেন করার কোডটা দেখি, প্রোডাক্টটা তো আমরা দেখেছিলাম তাই না, অ্যাড প্রোডাক্ট, এটার কোড আমরা দেখেছিলাম না? তাহলে এখানে আমরা কি করেছিলাম দেখেন তো, এখানে আমরা যেটা করেছিলাম, ইফ ইউ রিকল, যে আমরা এই যে একটা ফাইল ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিয়েছিলাম উইথ দ্য ফাইল নেম, এবং এই ফাইল হ্যান্ডেলটাকে এফ, এটাকে আমরা আমাদের এই স্ট্রিমের কনস্ট্রাক্টরে ইউজ করেছি। যদি আমরা অ্যাপেন্ড করতে চাই কমা ট্রু, অ্যাপেন্ড করতে না চাইলে, রিপ্লেস করতে চাইলে উইদাউট কমা ট্রু। ক্যান ইউ রিকল দ্যাট? হ্যাঁ, তো এইখানে ফাইলটাকে আমরা তৈরি করলাম উইথ দ্য ফাইল নেম, যেটা প্রোগ্রামার দিয়ে দিয়েছে। কিন্তু এখানে কি হবে, এখানে আসলে এই যে স্টুডেন্ট ডট টিএক্সটি দিয়ে একটা ফাইল ইনস্ট্যান্স রিটার্ন হবে। তাহলে এই ফাইল চুজারের ক্লাসের যদি আমি মেথড দেখি, এখানে দেখেন লোড, এখানে দেখেন আমি কি করছি, এখানে প্রথমে আমি একটা ফাইল চুজার নিচ্ছি। ওকে, তাহলে ফাইল চুজার একটা ক্লাস, লাইব্রেরি ক্লাস, যেটাকে আমি ইনস্ট্যান্সিয়েট করে ফেললাম। এখন এই ফাইল চুজার ক্লাসের শো ওপেন ডায়ালগ আমি যদি ফাইল ওপেন করার জন্য চুজ করতে চাই, সেভ অ্যাজ করি না আমরা, তখনও তো ফাইল চুজার আসে, তখন আপনি দিবেন শো সেভ ডায়ালগ। আপনি যদি সেভ বাটনে ক্লিক করে বলেন যে গিভ দ্য ফাইল নেম ওয়ার টু সেভ, হ্যাঁ, তো তখন সে ফাইল নেম ফাইল সিলেক্ট করতে পারে, তাহলে ওটাতে সেভ হবে বা অ্যাপেন্ড হবে। অথবা আপনি টাইপ করেও দিতে পারেন, তখন ইউজ করবেন শো সেভ ডায়ালগ। তাহলে এই যে শো ওপেন ডায়ালগ বা শো সেভ ডায়ালগ অ্যাকচুয়ালি রিটার্ন এ ফাইল ইনস্ট্যান্স। তাহলে আমি যেটা প্রোডাক্টে করেছিলাম, নিউ ফাইলে যখন আমি নিজে ফাইলের নামটা প্রোগ্রামার বলে দিচ্ছিল, হুইচ ইজ আনরিয়ালিস্টিক, এখানে আসলে ফাইল চুজার থেকে আমি ফাইল ইনস্ট্যান্সটা পাচ্ছি। আই রিসিভ ইট ইন এ ফাইল হ্যান্ডেল। এনি কোশ্চেন? এটা কি বোঝা গেল? তাহলে এখন এইটাকেই যদি ওই যে ক্যান্সেল করা হয় অথবা ক্যান্সেল বা ক্রস যদি দেই, তাহলে ওপেন ডায়ালগ আমাকে নাল রিটার্ন করবে। তার মানে আমি যদি একটা ফাইল সত্যি সত্যি সিলেক্ট করি, তাহলে ওই ফাইলের নাম দিয়ে সে একটা ফাইল ইনস্ট্যান্স রিটার্ন করবে। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি ক্যান্সেল বা ক্লোজ করি, তাহলে তো আসলে আমি ফাইল চুজ করলাম না, তখন সে নাল রিটার্ন করবে। তাহলে এটা উপর বেস করে ডিপেন্ড করবে যে আপনি এখানে আমরা এখানটাতে নাল পাবো কিনা। ওকে, তাইলে আমি যদি এখানে নাল পাই, রিড, হ্যাঁ আমি এখানে নাল পাবো কিনা, তো এটা আমি চেক করছি। যদি নট নাল হয় তার মানে ফাইল সিলেক্ট করা হয়েছে। তো এখন আমি এটাকে ওপেন করব। তো এখন খেয়াল করেন যে আমি কোন স্ট্রিম দিয়ে ওপেন করব। ক্যারেক্টার স্ট্রিম মানে স্ক্যানার দিয়ে টেক্সট ফাইল ওপেন করব, নাকি ডাটা স্ট্রিম দিয়ে ওই রাইট ইন্টের বদলে রিড ইন্ট, রাইট ইউটিএফ এর জায়গায় রিড ইউটিএফ ওগুলো ইউজ করতে হবে, নাকি রাইট অবজেক্টের উল্টার দিকে রিড অবজেক্ট ইউজ করতে হবে? তাহলে আমি তো র্যান্ডমলি যে কোনো ফাইল সিলেক্ট করতে পারি, তাহলে আমি বুঝবো কি করে কোন স্ট্রিম ইউজ করতে হবে? সো আমার নেমিং কনভেনশন অনুসারে ইন মাই প্রজেক্ট I have decided all the files যেগুলো ডাটা স্ট্রিম দিয়ে রাইট করা হবে, the file name will contain the keyword data, and that's what happened here. এই যে দেখেন student data dot bin, অবজেক্ট স্ট্রিম দিয়ে যে ফাইলগুলো ক্রিয়েট করা হবে সেই ফাইলগুলোর নামের মধ্যে অবজেক্ট কিওয়ার্ড থাকবে student object dot bin, আর যেটা টেক্সট ফাইল সেখানে ডাটা বা বিন অবজেক্ট থাকবে না।
না, এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল না, এটা আমার প্রজেক্টের কনভেনশন। সো অ্যাকর্ডিংলি আমি কোড লিখেছি, বুঝতে পেরেছেন? তাইলে এখানে আমি চেক করে দেখতেছি, তাহলে দেখেন আমার যে ফাইল অবজেক্টটা আছে না, ফাইল অবজেক্ট তো আছে আমার, তাহলে ফাইল অবজেক্টে গিয়ে আমি বলছি এই ফাইল ক্লাসের গেট নেম মেথড আমাকে ফাইলের নামটা দিবে। তাহলে এই ফাইল চুজার আমাকে একটা ফাইল ইনস্ট্যান্স দিল, it is not null, so I need to open that file, but now I need to know the name of that file, so get name আমাকে একটা স্ট্রিং দিচ্ছে ফাইল নেম। এখন আমি স্ট্রিং ক্লাসের কন্টেন্টস মেথড ইউজ করে দেখতেছি এই নেম, এই স্ট্রিং এর মধ্যে এই সাবস্ট্রিংটা আছে কিনা, থাকলে আমি যে ডাটা ইনপুট স্ট্রিং দিয়ে ওপেন করব। ওকে, তো আপনাদের বলেছিলাম যে ডাটা স্ট্রিম বা অবজেক্ট স্ট্রিম সরাসরি ফাইল ওপেন করে না, বলি নাই? ওকে একটা বাইট স্ট্রিম ইউজ করতে হয় হেল্পার হিসাবে। ক্যারেক্টার স্ট্রিম ক্যান ওপেন দ্য ফাইল ডাইরেক্টলি ফাইল রাইটার, কারণ রাইটিং, ওর জন্য রাইটিং ইউনিট হচ্ছে ক্যারেক্টার। টেক্সট ফাইলের রাইটিং ইউনিট কি বলেন? ক্যারেক্টার, হুইচ ইজ 1 বাইট। তাহলে ফাইল রাইটার কিন্তু ক্যারেক্টার বাইট লেভেলেই কাজটা করে, ওর যে রাইট অপারেশন দ্যাটস ইকুইভ্যালেন্ট অফ বাইট রাইট। সো ফাইল রাইটার ক্যান ওপেন দ্য ফাইল, কিন্তু ডাটা স্ট্রিমের রাইট ইউনিট কি? ক্যারেক্টার, বাইট? নো, এটা রাইটিং ইউনিট হতে পারে ইন্টিজারের ক্ষেত্রে 4 বাইট, ডাবলের ক্ষেত্রে 8 বাইট, লং এর ক্ষেত্রে 8 বাইট। তাহলে আপনি তো ওখানে রাইট ইন করছেন, রাইট ফ্লোট করছেন, রাইট ডাবল করছেন, তাহলে ওটা রাইটিং ইউনিট তো বাইট না। কাজেই ফাইলটাকে আগে একটা বাইট স্ট্রিম দিয়ে খুলে নিতে হবে রিড করার জন্য, ফাইল ইনপুট স্ট্রিম। তারপরে আমার ডাটা ইনপুট স্ট্রিমের সাপোর্টিং হিসাবে, সো ডাটা ইনপুট স্ট্রিম হচ্ছে আমার টপ লেভেল স্ট্রিম, হায়ার লেভেল স্ট্রিম, আর ফাইল ইনপুট স্ট্রিম হচ্ছে লোয়ার লেভেল স্ট্রিম, যেটা ফিজিক্যাল লেয়ারে কাজ করে। তাহলে ওটা দিয়ে ফাইল খুলে ওটাকে আমি ডাটা ইনপুট স্ট্রিমের কনস্ট্রাক্টরে দিয়ে দেবো। রাইট করার সময় তাই করেছি, ফাইল আউটপুট স্ট্রিম দিয়ে ফাইলটা খুলে রাইট করার সময় আমাকে অ্যাপেন্ড করবো না রিপ্লেস করবো, ওই কনসিডারেশনটা আসবে, সো কমা ট্রু হবে কি হবে না। কিন্তু রিড করার সময় তো শুধু রিডই করবো, কাজে ওখানে একটাই প্যারামিটার। তাহলে আমার রেডি। এখন আমার কাজ কি? ওই সিকোয়েন্সে রিড করা, রিড ইন্ট, ওকে, রিড ইউটিএফ, রিড ফ্লোট, রিড ইউটিএফ, সাথে আমি প্রম্পট যোগ করে আউটপুট স্ট্রিং এ পাঠিয়ে দিচ্ছি। তাহলে লুপটা যখন কমপ্লিট হচ্ছে তখন আমি আউটপুট স্ট্রিং এ আপডেট করে ফেলতেছি। ওকে, এলস ইফ ডাটা কন্টেন্ট না করে যদি সে অবজেক্ট কন্টেন্ট করে, একই রকম ভাবে আমি তখন অবজেক্ট ইনপুট স্ট্রিং দিয়ে এই বাইট স্ট্রিমটাকে ইউজ করব। এবং যেহেতু অবজেক্ট ইনপুট স্ট্রিম, এখন আমার মেথড হচ্ছে রিড অবজেক্ট। তাহলে যে লুপের মধ্যে এই যে ওআইএস ডট রিড অবজেক্ট, আমি যদি অবজেক্টটাকে একটা হ্যান্ডেলে নিতে চাইতাম তাহলে এটা করতে পারতাম, এস ইকুয়াল টু ওআইএস ডট রিড অবজেক্ট কাস্ট করে, যেহেতু রিটার্ন টাইপ অবজেক্ট, কিন্তু আমি তো স্টুডেন্টে নিচ্ছি এই জন্য কাস্ট করে ইজি রিলেশনশিপ হয়, সো কাস্টিং করা যাবে। তারপরে ওইটা টু স্ট্রিংটাকে আমি আউটপুটে প্লাস ইকুয়াল টু করছি। আর আপনি যদি এটাকে অ্যারে লিস্টে রাখতে চান ফর ফার্দার ইউজ, তাহলে যে রিড অবজেক্টটাকে আপনি সরাসরি অ্যারে লিস্টের অ্যাডে পাঠিয়ে দিতে পারেন, তাও হবে। ইফ ইউ হ্যাভ ফার্দার ইউজ অফ দ্য অবজেক্ট হুইচ ইউ রিড ফ্রম দ্য ফাইল, তাহলে ওদেরকে একটা অ্যারে লিস্টে অ্যাকুমুলেট করতে পারেন এইভাবে, যেটা ওআইএস হচ্ছে অবজেক্ট ইনপুট স্ট্রিম হ্যান্ডেল, ডিআইএস হচ্ছে ডাটা ইনপুট স্ট্রিম, এফআইএস হচ্ছে ফাইল ইনপুট স্ট্রিম। আর রাইটের সময় ফাইল আউটপুট স্ট্রিম, ডাটা আউটপুট স্ট্রিম, অবজেক্ট আউটপুট স্ট্রিম। তাহলে দেখেন আমার যদি অবজেক্ট স্ট্রিম হয়, আমার কাজ তো সহজ, এক লাইনে রিড হয়ে যাচ্ছে, তাই না? জাস্ট 1 লাইন রিড অবজেক্ট। এখন যেহেতু আমার এই অবজেক্টের কোনো ডাইরেক্ট কাজ নাই, বরং ওর টু স্ট্রিংটা আমি আউটপুটে দিব, তো তাহলে আমি সরাসরি যে টু স্ট্রিং করে ওটাকে আমি একটা স্ট্রিং এ দিয়ে দিতে পারি। আর যদি অবজেক্টটাকে আপনার রিইউজ করার বিষয় থাকে এই এফএক্সএমএল এ, তাহলে আপনি ওটাকে একটা হ্যান্ডেলে নিতে পারেন, বা একাধিক হলে আপনি একটা অ্যারে লিস্টে ওটাকে অ্যাকুমুলেট করতে পারেন। লুপের মধ্যে একটা একটা করে অ্যারে লিস্টে অ্যাকুমুলেট হয়ে যাবে। দেন আফটার দ্য লুপ ইউ হ্যাভ দ্য অ্যারে লিস্ট, টু লিস্ট, তো ওইটাকে আপনি তখন ইউজ করতে পারেন।
তাহলে ফাইল থেকে অবজেক্ট গুলো আমি অ্যারে লিস্টে লোড করে নিতে পারি এইভাবে। তো ওটা কমেন্টে দেখানো আছে, ইফ ইউ নিড ইউ ক্যান ইউজ দ্যাট ওয়ে। আমাদের এটার জন্য তো আসলে অবজেক্টেরও প্রয়োজন নাই, কিন্তু যেহেতু আমি অবজেক্ট ক্রিয়েট করবো আমার দরকার আসলে টু স্ট্রিং, কারণ আউটপুট আমি টু স্ট্রিংটাই পাঠাবো। ওকে, তাহলে এটুকু বুঝতে পারলাম কিনা? তাহলে স্যার এখন যদি মানে অ্যারেঞ্জ নেই Look at line number 68. অ্যারে লিস্টের অ্যাড মেথডেই তো আপনি অবজেক্টটা দিচ্ছেন, রিড অবজেক্ট যেটা রিটার্ন করবে সেটাই তো আপনি অ্যারে লিস্টে অ্যাড করে দিলেন। তো স্যার এটা তাহলে তো আমরা লগইনে ইউজ করতে পারি, যেগুলো এখন করবো ওগুলো সেভ হবে না, লগ ইনে তো আপনি আইডি পাসওয়ার্ড দিচ্ছেন, আপনি লগ ইনে তো আর অবজেক্ট নাই। ক্রিয়েট অ্যাকাউন্ট যেগুলো করবো ওগুলো ক্রিয়েট অ্যাকাউন্ট করার সময়, হ্যাঁ ক্রিয়েট তো লগ ইন বলতেছেন কেন? মানে ওগুলো অ্যাকাউন্ট তো রিড করবো না লগইন। হ্যাঁ, আপনার একটা ফাইল থাকবে। আপনার তো ধরেন আপনি যদি ফ্যাকাল্টি ক্রিয়েট করেন তাহলে ফ্যাকাল্টি ডট বিনে একটা ফ্যাকাল্টি অবজেক্ট অ্যাড করবেন। যদি আপনি স্টুডেন্ট ক্রিয়েট করেন তাহলে স্টুডেন্ট ডট বিনে একটা স্টুডেন্ট অ্যাড করবেন। তাইলে এখানে যেমন আপনার মিনি আইরাসটা যদি দেখেন, তো এই যে সিআইটিএস অ্যাডমিন অ্যাড নিউ ইউজার, তাহলে এখানে এসে আমার ইউজার ক্লাসের এগুলো হচ্ছে কমন ফিল্ড, আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, জেন্ডার, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং, এগুলো হচ্ছে আমার কমন ফিল্ড, এগুলো তো আমি দিবই। তারপরে আমি যদি এখানে স্টুডেন্ট সিলেক্ট করি তাহলে যে এখানে আবার স্টুডেন্টের যে এক্সট্রা ফিল্ডগুলো আছে সাব ক্লাসে, মেজর, মাইনর, অ্যাডভাইজার আর ইনিশিয়াল সিজিপিএস 0। কিন্তু আমি যদি দেখেন ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট এগুলো অ্যালাউড না, কিন্তু আমি যদি ফ্যাকাল্টি সিলেক্ট করি তখন আবার ফ্যাকাল্টি ট্যাবে গিয়ে ডেজিগনেশন, ওকে, নাম্বার অফ পাবলিকেশন, ডিপার্টমেন্ট, স্যালারি, এগুলো দিয়ে যে ক্রিয়েট ইউজার টু সেভ টু ফাইল। তাহলে আমার এইটার উপর ডিপেন্ড করে আমি ফ্যাকাল্টি ডট বিনে ফ্যাকাল্টি অ্যাড করব, অথবা যদি স্টুডেন্ট থাকে তাহলে স্টুডেন্ট ডট বিনে নিউ স্টুডেন্ট অ্যাড করব। তাহলে এই ক্যাপচার ডাটা দিয়ে আমাকে নিউ স্টুডেন্ট বানাইতে হবে, এই 7টা আর এই 4টা, 11টা। আর ফ্যাকাল্টি হইলে এই ফ্যাকাল্টির এই ডাটাগুলো দিয়ে আমাকে একটা নিউ ফ্যাকাল্টি বানাইতে হবে। তো নিউ ফ্যাকাল্টিকে আমি এখান থেকে বুঝতে পারবো যে নিউ ফ্যাকাল্টি বানাইতে হবে, এখানে এটার গেট ভ্যালু আমাকে বলবে, ক্লাসের নামটা পাওয়া যাবে। তাহলে ইফ এই কম্বো বক্সের গেট ভ্যালু যদি ফ্যাকাল্টি হয়, ডট ইকুয়ালস যদি ফ্যাকাল্টি হয়, তাহলে ফ্যাকাল্টি ডট বিন ওপেন করতে হবে, ফাইল আউটপুট স্ট্রিম দিয়ে করে সেটাতে রাইট অবজেক্ট করতে হবে, এগুলো দিয়ে একটা নিউ ফ্যাকাল্টি। এলস ইফ এটা যদি স্টুডেন্ট হয়, এইভাবে। তাহলে আমার ইউজার টাইপের, আমার যদি 8টা ইউজার থাকে তাহলে 8টা বিন ফাইল আছে, ওখানে 8 ধরনের অবজেক্ট চলে যাচ্ছে। আর আপনি যখন লগ ইন দিচ্ছেন তখন তো আসলে আপনার আইডি পাসওয়ার্ড ম্যাচ করাতে হবে, তাই না? এখন আপনি কোন ফাইল খুলে আইডি পাসওয়ার্ড ম্যাচ করবেন? আপনার তো 8টা ফাইল আছে, 8টা ইউজার, আপনার 30টা ইউজার থাকতো 30টা ফাইল থাকতো, তাহলে একটা ফাইলে খুঁজে না পেলে ওটা ক্লোজ করে পরের ফাইল ওপেন করো, সেটা খুঁজে না পেলে থার্ডটা ওপেন করো, এটা একটা প্রবলেমেটিক অ্যাপ্রোচ। এই জন্য আপনার এত বড় বড় ফাইল খোলার তো দরকার নাই, এক একটা অবজেক্টের অনেক ডাটা। তাহলে আপনি কি করতে পারেন, লগ ইন ইনফো বা লগ ইন ক্রেডেনশিয়াল ইনফো ডট বিন নামে আরেকটা ফাইল আপনি খুলে রাখতে পারেন, যেখানে আপনি শুধু ফরেন ফিল্ড রাখবেন, কি যে ইউজার আইডি, ওখানে ওটার নাম ইউজার আইডি, বাট ওটা আসলে ফ্যাকাল্টি ক্লাসের ফ্যাকাল্টি আইডি, স্টুডেন্ট ক্লাসের স্টুডেন্ট আইডি, অ্যাকাউন্টেন্ট ক্লাসের অ্যাকাউন্টেন্ট আইডি। তাহলে আইডিটা হচ্ছে ফরেন ফিল্ড, পাসওয়ার্ড একটা থার্ড ফিল্ড রাখতে পারেন, পাসওয়ার্ড ও ফরেন ফিল্ড, মানে এখানেই আপনি পাসওয়ার্ড ইনপুট দিচ্ছেন। তাহলে এই আইডি আর এই পাসওয়ার্ডটা ওখানে ফরেন ফিল্ড থাকবে, সাথে ইউজার টাইপ থার্ড একটা ফিল্ড আপনি রাখতে পারেন, অ্যাসোসিয়েশন ক্লাস। ঠিক আছে, আপনার ওই যে ভেরিফাই লগ ইন মেথড অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েশন ক্লাসের ফাইলটা ইউজ করলেই হয়।
তাহলে আপনার 8টা ফাইলে হয়তো সব মিলায়ে 8টা ফাইলে 1000 করে 8000 অবজেক্ট আছে, কিন্তু এই লগ ইন ক্রেডেনশিয়ালে 8000 অবজেক্ট থাকবে, অনলি 3 ফিল্ডস, আইডি, পাসওয়ার্ড, ইউজার টাইপ। তাহলে একটা ফাইল সার্চ করলে আপনি ওটা পেলেন বা পেলেন না। তাহলে আইডি পাসওয়ার্ড যদি ওখানে ম্যাচ করে, তখন আপনি দেখবেন যে ওইটা থার্ড ফিল্ড ইউজার টাইপ কি। তো ওটা ইউজার টাইপ যদি ফ্যাকাল্টি হয়, তাহলে আপনি সিন সুইচ করবেন ফ্যাকাল্টি ড্যাশবোর্ড ডট এফএক্সএমএল। ওটা ইউজার টাইপ যদি স্টুডেন্ট হয়, তাহলে সিন সুইচ টু স্টুডেন্ট ড্যাশবোর্ড ডট এফএক্সএমএল and pass the object, faculty object by student object to the next fxml. ডাটা পাসিং দেখাইছি না আপনাদের গত ক্লাসে? দেখানো নাই, ওকে। তাহলে আমরা এগুলো এখন দেখে দিই। তো যাই হোক, আমরা আগেরটাতে যাই। তো তাহলে এটা কি আমরা বুঝতে পারলাম? আমি কি এখন আবার আপনাদের রান করে দেখাবো ফাইলগুলো ডিলিট করে, নাকি এটাই ওপেন করে দেখাবো? যা আছে সেটা ওপেন করে দেখাবো? আচ্ছা, বা আমি ডিলিট করেই দেখাই আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমি সবগুলোই ডিলিট করে দিচ্ছি, ওকে। সো নো মোর ফাইল। তাহলে প্রথমবার কি হবে? ফাইল ক্রিয়েট হবে। তো তাহলে ধরুন আমি যদি এখন এখানে বলি, আপনার আইডি বলেন। 2331694 তাহা তাই, ওকে। লেটস সে 3.67 CSC। এখন এটাতে ক্রিয়েট করলে টেক্সট ফাইলে একটা লাইন অ্যাড হবে, নো অবজেক্ট। দেখেন টেক্সট ফাইল ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এটা খুললে আমরা দেখতেও পাবো টেক্সট ফাইল ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এইটাতে ক্রিয়েট করলে কি হবে? একটা বাইনারি ফাইল তৈরি হবে ডাটা স্ট্রিম দিয়ে। ওখানে কি থাকবে? একটা ইন্টিজার, একটা স্ট্রিং, একটা ফ্লোট, আবার একটা স্ট্রিং, নো অবজেক্ট। তাহলে এটাও তৈরি হয়ে গেল। আর এটাতে কি হবে? একটা অবজেক্ট না, আসলে 3টা অবজেক্ট। দেখেন এইটা জাস্ট আমি একটু হার্ড কোড করে দিছি, যে আমি রাইট অবজেক্ট মেথডটা 3বার কল করছি। এই যে বাটনটা ক্লিক করলে আমার যে ডাটা ইনপুট দিলাম সেটা দিয়ে তো একটা অবজেক্ট তৈরি হবে, প্লাস আমি আরো 2টা অবজেক্ট হার্ড কোড করে দিছি। তাহলে আসলে 3টা অবজেক্ট রিড হবে, রাইট হবে। এটা জাস্ট দেখানোর জন্য যে আপনি মাল্টিপল অবজেক্টও রাইট করতে পারেন। তো তাহলে আমার এখানে 3টা অবজেক্ট রাইট হয়ে গেল। এখন যদি আমি রিড করি, ওপেন, তাহলে এই যে স্টুডেন্ট ডট টিএক্সটি একটা লাইনই পাবে, হ্যাজ নেক্সট লাইন, হোয়াইল লুপটা একবার ঘুরবে, স্ক্যানারের একবারই সে নেক্সট লাইন রিড করবে এবং ওইটাকেই লুপ শেষ হওয়ার পরে লেভেলে সেট করে দিবে। তাইলে আর এখানে আরেকটা লেভেল আছে ফাইলের নাম দেখানোর জন্য। তাহলে কন্টেন্ট লোডেড ফ্রম ফাইল স্টুডেন্ট ডট টিএক্সটি, আর এই হচ্ছে কন্টেন্ট। আচ্ছা, এখন আমি যদি এই ডাটা ফাইলটা সিলেক্ট করি, তাহলে ডাটা ফাইলে আমার কি আছে? 4টা ডাটা আছে, 2টা স্ট্রিং, একটা ইন্টিজার, একটা ফ্লোট। তো ওই যে রিড ইন্ট, রিড ইটিএফ, রিড ফ্লোট, রিড ইটিএফ করে করে কি করতেছে? সে তার সাথে আবার কোলন যোগ করতেছে। এই যে কোলন যোগ করে করে একটা টেক্সট বানায় আউটপুট দেখাবে। তাহলে যে আমি ডাটাগুলো রিড করে ফেললাম, ফেলে তাদের সাথে প্রম্পট অ্যাড করে একটা লার্জ স্ট্রিং বানিয়ে দিলাম। এখন যদি এটা সিলেক্ট করি, তাহলে দেখেন এই যে লোডেড ফ্রম স্টুডেন্ট ডাটা ডট বিন, এই যে আইডি কোলন, নেম কোলন, সিজিপিএ কোলন, মেজর কোলন। আর যদি আমি অবজেক্ট ফাইল সিলেক্ট করি, তাহলে রিড অবজেক্ট পাবো। তো রিড অবজেক্টের টু স্ট্রিংটাকে আমি আসলে আউটপুটে পাঠাচ্ছি। তাহলে টু স্ট্রিং এর উপর ডিপেন্ড করবে যে আউটপুটটা দেখতে কেমন হবে। তাহলে যে স্টুডেন্ট অবজেক্ট ডট বিন দিলে আমার টু স্ট্রিং, যেটা স্ট্যান্ডার্ড টু স্ট্রিং, ক্লাস নেম সেকেন্ড ব্র্যাকেট, যেভাবে হয় অটো জেনারেটেড টু স্ট্রিং, সেটাই দেখাচ্ছে। 3টা ছিল, 3টা দেখাচ্ছে। এখন যদি আমি অ্যাপেন্ড করতে চাই, তা আপনার আইডি বলেন।
1, ও এটা তো আমরা ইউজ করছি এর আগে, তাই না? বাইট সাইজ বোঝানোর জন্য। নাম বলেন। রিয়া। ওকে, সো লেটস সে 3.72 মেজর সিএসসি। আমার ফাইলে কয়টা আছে এখন লাইন? একটা, আর একটা লাইন অ্যাপেন্ড হবে। এখন কিন্তু কমা টু দিয়ে খুলবে, কারণ ফাইল এক্সিস্ট করে। প্রথমবার কমা টু ছিল না, ফাইল এক্সিস্ট করতো না। এখন যেহেতু ফাইল এক্সিস্ট করে, কমা টু কাজে অ্যাপেন্ড হবে তিনটাই। তাহলে অ্যাপেন্ড হয়ে গেল। এখানেও 4টা ডাটা ছিল, 4টা ভেরিয়েবল ছিল, আরো 4টা ভেরিয়েবল অ্যাড হবে। ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল, ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট, স্ট্রিং। 4টা ভেরিয়েবল ছিল, আরো 4টা, আর এখানে 3টে ছিল, আবার 3টা অ্যাড হবে। তাহলে এখন 6টা। তাহলে আমি যদি রিড করি, স্যার নেক্সট ক্লাস তো হবে। নেক্সট ক্লাস হবে। হ্যাঁ এই থেকে আর একটা ক্লাস হবে। হ্যাঁ হ্যাঁ ক্লাস হবে। এই দেখেন 2টা লাইন চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা ডাটা ফাইল ওপেন করি, এই দেখেন কোলন দিয়ে দিয়ে চলে আসছে। আর যদি দুইটাই ছিল, দুইটা স্টুডেন্টের ইনফরমেশন ছিল, আর এখানে 6টা অবজেক্ট আছে ডাইরেক্ট। দুইবার যেহেতু রাইট করছি, তিনটা করে রাইট হয়েছে। প্রথমটা তানিম, ফোর্থটা হচ্ছে রিয়া, বাকিগুলো সেম। ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে রিড করার সময় আমরা যদি টেক্সট ফাইলটাকে দেখি, এই লুপটা টার্মিনেট হবে বেসড অন হোয়াট? এটা তো একটা হোয়াইল লুপ, তাহলে হোয়াইল লুপটা কয়বার ঘুরবে? হ্যাঁ, তার মানে আমার ফাইলটা যখন ওপেন করবো, ফাইল কার্সার উইল বি এট দ্য বিগিনিং অফ দ্য ফাইল। ইজ দেয়ার এনি লাইন? ইট উইল চেক আফটার দ্য কার্সার, ইয়েস, দেন ইট উইল এন্টার দ্য লুপ, দেন ইট উইল রিড এ লাইন, তাহলে কার্সার এখানে আসলো। ইজ দেয়ার এনি মোর লাইন? ইয়েস, রিপিট দ্য লুপ। তাহলে যখন ফাইলের শেষে চলে আসবে, ইজ দেয়ার এনি মোর লাইন? নো, তখন হোয়াইল লুপ টার্মিনেট করবে, এন্ড দেন উই আর আপডেটিং দ্য লেভেল। ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখেন, এটা তো হোয়াইল লুপ, এই লুপটা কয়বার ঘুরবে? হোয়াইল ট্রু মানে কি? ইনফাইনাইট লুপ। তো ইনফাইনাইট লুপ তার হইতে পারবে না, তাই না? আপনাকে তো এটা ব্রেক না করলে আগাবেন কিভাবে? তাহলে হাউ ইট উইল টার্মিনেট? হাউ ইট উইল টার্মিনেট? দেখেন, আমার ফাইল পয়েন্টার শুরুতে আছে, তাহলে লুপে তো ঢুকবেই, যেহেতু ইনফাইনাইট। ঢুকলাম, এখন কি করবো? একটা ইন্টিজার রিড করবো, ওকে, তারপর একটা স্ট্রিং রিড করবো, তারপর একটা ফ্লোট রিড করবো, তারপর একটা স্ট্রিং রিড করবো। ফাইল পয়েন্টার এখন এখানে। তারপরে কি হবে? লুপ ঘুরবে, আবার ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট, ইন্টিজার, আবার লুপ ঘুরবে, এবার চলতে থাকবে। তো ধরেন লাস্ট ইনফরমেশন, তাহলে ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট, স্ট্রিং, এখানে আসলো। এখন ফাইল শেষ, লুপ ঘুরবে, লুপ ঘুরে এখন তো সে ইন্টিজার রিড করতে যাবে, কল তো হবে, বাট দেয়ার ইজ নাথিং। তো তখন এই রিড ইন্টে গিয়ে এক্সেপশন হবে। এক্সেপশন হলেই you will leave the try block and you will enter the catch block. So we are breaking the while loop using exception. This is another way যে আপনি এক্সেপশন দিয়েও ব্রেক করতে পারেন। টেক্সট ফাইলে আমরা আবার এক্সেপশন ছাড়াও আপনি চেক করতে পারতেন যে এন্ড অফ ফাইল আসছে কিনা। তাহলে এখানে আপনি এন্ড অফ ফাইল টেস্ট করতে পারেন, তখন আর এক্সেপশন দিয়ে ব্রেক হবে না। ইফ নট এন্ড অফ ফাইল, দেন লুপ কন্টিনিউস, সেটাও করা যায়। আবার এইভাবে এক্সেপশন দিয়েও ব্রেক করা যেতে পারে। ওকে, তাহলে এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে আমাদের এখন একটু কথা বলতে হবে, 2 মিনিট। সি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি, এই কথাটার মানে কি? ডিভিশন, অ্যারিথমেটিক ডিভিশন। নাও মোস্ট কেসেস ইউ উইল গেট এ ভ্যালু, ফ্র্যাকশন হতে পারে,
So C must be a float or double, so you can store that value. But what if the B is 0 denominator, user একটা 0 input দিল B এর value, তখন কি হবে? ডিভিশন বাই 0। তাহলে ডিভিশন বাই 0 আসলে কি? হ্যাঁ, ইনফিনিটি বা আনডিফাইন্ড। এটাকে আপনি সিতে রাখবেন কিভাবে? তো তখন এক্সেপশন হবে, বিকজ ইউর কোড ক্যানট প্রসিড। এবং যদি এক্সেপশন হ্যান্ডেল না করেন আপনার প্রোগ্রাম ক্র্যাশ করবে। ঠিক আছে, ওই যে আমাদের প্রোগ্রাম মাঝে মাঝে ক্র্যাশ করে না, নাল পয়েন্টার এক্সেপশন দিয়ে রান টাইমে, কারণ আপনি নিউ করেন নাই কিন্তু ওটাকে ক্লায়েন্ট বানিয়ে মেথড কল করছেন, তো তখন রান টাইমে আর আপনার কোড আর আগাতে পারছে না। সো অ্যাজ ফার এজ স্পেলিং ইজ কনসার্ন ইটস এ ভ্যালিড হ্যান্ডেল, কিন্তু ওটা কোনো ইনস্ট্যান্স নাই, তখন নাল পয়েন্টার এক্সেপশন হবে। এখন প্রশ্ন হলো, এই যে ডিভিশন বাই 0, can you avoid this by optimizing your code? A আর B ইউজার ইনপুট, আপনি কি আপনার কোডটাকে একটু অপটিমাইজ করতে পারেন যাতে ডিভিশন বাই 0টা হবেই না? ক্যান ইউ ডু দ্যাট? এটা পারেন, হ্যাঁ, কন্ডিশন যে আপনি বি কে চেক করবেন, যে বি যদি নন জিরো হয় আপনি হোয়াইল লুপের মধ্যে ইনপুটটা নিতে পারেন, যে এন্টারে নন জিরো ডিনোমিনেটর, আর হোয়াইলের কন্ডিশন দিতে পারেন যে হোয়াইল বি নট ইকুয়াল টু হোয়াইল বি ইকুয়াল টু 0 লুপ ঘুরতেই থাকবে। তাহলে আর আপনি ইউজারকে লুপের মধ্যে প্রম্পট করতেছেন এন্টারে নন জিরো ডিনোমিনেটর, দেন বি ইকুয়াল টু সিস্টেম ডট আউট ডট প্রিন্ট বা হোয়াট এভার, অথবা টেক্সট ফিল্ডের গেট টেক্সট, যাই হোক। তাহলে আপনার এই বিটা যখন নন জিরো হবে তখন আপনি হোয়াইল লুপ থেকে বের হয়ে আসলেন, and then you perform the division operation, so you actually guarantee that it can be avoided by optimizing the source code, right? তো যে সমস্ত এক্সেপশন সোর্স কোড অপটিমাইজ করে অ্যাভয়েডেবল, কম্পাইলার ধরে নেয় যে আপনি একজন স্মার্ট প্রোগ্রামার, সো আপনার সোর্স কোড অপটিমাইজ থাকবে, সো কম্পাইলার আপনাকে বলবে না যে এক্সেপশন হ্যান্ডলিং করো, কারণ কম্পাইলার ধরে নেয় যে আপনি কোড অপটিমাইজেশনের মাধ্যমে আপনি এনশিওর করছেন যে ওই এক্সেপশনটা হবে না। এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম মানে ট্রাই ক্যাচ ব্লক। খেয়াল করেন, ইউ হ্যাভ এ ট্রাই ব্লক, ওখানে আপনি আপনার অ্যাকচুয়াল কোডগুলো রান করতেছেন, তো যদি কোনো এক্সেপশন না হয় ট্রাই ব্লক উইল বি কমপ্লিটেড। খেয়াল করেন, কিন্তু মাঝপথে যদি এক্সেপশন হয়ে যায়, ইট উইল অ্যাবান্ডন দ্য ট্রাই ব্লক অ্যান্ড এক্সেপশন অবজেক্ট উইল বি থ্রোন লাইক এ ফ্রি ফল। রুটটপ থেকে বল ফেলে দিলে যেরকম, তখন নিচে একটা ক্যাচ ব্লক উইল ক্যাচ দ্যাট এক্সেপশন, এন্ড ক্যাচ ব্লক ইজ দ্য এক্সেপশন হ্যান্ডলিং কোড। তাহলে এক্সেপশন না হইলে ক্যাচ ব্লক কখনোই পিকচারে আসবে না, কিন্তু এক্সেপশন হয়ে গেলে ইউ উইল বি নো লঙ্গার ইন দ্য ট্রাই ব্লক, কারণ তখন এক্সেপশন হ্যান্ডেল করতে হবে আগে। সো ইউ উইল লিভ দ্য ট্রাই ব্লক অ্যান্ড ইউ উইল গো টু ক্যাচ ব্লক অ্যান্ড ইউ উইল নেভার কাম ব্যাক টু ট্রাই ব্লক। মেথড কল করলে কি হয়? কাম ব্যাক করে না। সো ট্রাই ব্লক থেকে ক্যাচ ব্লকে যাওয়া ইজ নট এ মেথড কল, যে ক্যাচ ব্লকে গিয়ে হ্যান্ডেল করে সে আবার ট্রাই ব্লকে ফেরত আসবে, এটা লজিক্যাল না। এই কারণে কোশ্চেন, কেন লজিক্যাল না? আমি আমার এখানে 20 লাইনের একটা কোড আছে, এখান থেকে আমি একটা মেথড কল করছি, মেথড কাজ করার পর এখানে ফেরত আসবে না, এটা তো লজিক্যাল যে কল হয়েছে, কল করার পর এখান থেকে কন্টিনিউ করবে। কিন্তু আমার এটা ট্রাই ব্লক, এখানে শেষ করার কথাই পর্যন্ত, কিন্তু এখানে এক্সেপশন হলো, আমি ক্যাচ ব্লকে চলে গেলাম। ওয়াই আই শুড নট কাম ব্যাক? ক্যাচ ব্লক সবসময় ট্রাই ব্লকের নিচে থাকবে, সো কোড উইল নট গো ব্যাক, কারণ গো ব্যাক করাটা লজিক্যাল। মেথড কল হচ্ছে অন্য জিনিস, যেটা আপনি একটা থার্ড পার্টিকে ডেলিগেট করলেন আপনার একটা সাব টাস্ক, আপনি নিজে না করে একটা থার্ড পার্টিকে একটা সাব টাস্ক ডেলিগেট করলেন, সে আপনার কিছু করে দিল, সো নাও ইউ কন্টিনিউ। সো দ্যাটস লজিক্যাল ফর মেথড কল টু কাম ব্যাক, ডেলিভার দ্য সাব টাস্ক, সো নাও ইউ কন্টিনিউ। কিন্তু ট্রাই ব্লক হচ্ছে আপনার একটা ডিজাস্টার হয়ে গেছে,
এখন আপনার ডিজাস্টারটাকে কতটা অ্যামিকেবল ওয়েতে আপনি ক্লোজ করতে পারেন সেটা হচ্ছে আপনার অবজেক্টিভ। এখন এই ধ্বংসস্তূপে ফেরত এসে আপনি কি করবেন? দ্যাটস ওয়াই ইটস নট লজিক্যাল। আপনি ফ্লাইটে যাচ্ছেন লন্ডন থেকে নিউ ইয়র্ক, তাহলে ট্রাই ব্লকের মধ্যে অনেকগুলো প্রোটোকল আছে যে আপনাকে আগে ফ্লাইট ইনস্ট্রাকশন দিবে, তারপরে হট টাওয়েল দিবে, টেক অফ করবে, তারপরে আপনাকে ব্রেকফাস্ট দিবে, তারপরে আবার আপনাকে লাঞ্চ দিবে, আপনাকে বেড বানাই দিবে, তারপরে আপনাকে আবার প্রি ল্যান্ডিং ইনস্ট্রাকশন দিবে, ল্যান্ড করবে। তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে ট্রাই ব্লক, যে আপনি লন্ডন থেকে শুরু করে নিউ ইয়র্কে গিয়ে পৌঁছালেন। কিন্তু আটলান্টিকের মাঝখানে যদি দুইটা ইঞ্জিন ধ্বংস হয়ে যায়, দুইটা ইঞ্জিনে আগুন ধরে গেছে, এখন কি আপনাকে ব্রেকফাস্ট দিবে, লাঞ্চ দিবে, না কি করবে? থিঙ্ক অ্যাবাউট ইট। কি করবে? আপনার একটা 8 ঘন্টার ফ্লাইট লন্ডন থেকে নিউ ইয়র্ক, তা আপনার এখানে অনেকগুলো 25টা অ্যাক্টিভিটি ওয়ান বাই ওয়ান উইল হ্যাপেন ইন রেগুলার সিনারিও। 10 লক্ষ বারের মধ্যে 10 লক্ষ বারই এটা হবে। 10 লক্ষ বারের মধ্যে একবার হয়তো এরকম ডিজাস্টার হইতে পারে যে আপনার দুইটা ইঞ্জিনে আগুন ধরে গেছে। তো দুইটা ইঞ্জিনে যদি আগুন ধরে যায়, তাহলে ওই যে আপনার যে লন্ডন থেকে নিউ ইয়র্ক যাওয়ার জন্য যে 100টা কাজ, এগুলো কি আর করবেন? তখন কি করবেন? তখন তো ইমার্জেন্সি। তখন ক্যাশ ব্লকে গিয়ে আপনি কন্ট্রোল টাওয়ারে বলবেন আমার দুইটা ইঞ্জিন নষ্ট। কন্ট্রোল টাওয়ার বলবে তাহলে তো তোমাকে এখন গ্লাইড করতে হবে। তো তোমার নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে হাওয়াই, ওখানে যাইতে তোমার 40 মিনিট গ্লাইড করতে হবে। তো তোমার যে অল্টিটিউড আর স্পিড এই মুহূর্তে আছে, তাতে তুমি 25 মিনিটের বেশি গ্লাইড করতে পারবে না। তাহলে তোমার এখন কি করতে হবে? বিমানের ওয়েট কমাইতে হবে। তা তোমার নিউ ইয়র্ক পর্যন্ত ফুয়েল ভরা আছে, তুমি এখন ফুয়েল ডাম্প করো। হাওয়াইতে যাওয়ার জন্য এত লিটার ফুয়েল রাখলেই হবে, বাকিগুলো তুমি ডাম্প করো। এই অ্যাক্টিভিটিগুলো করতেছেন, করে আপনি ইভেনচুয়ালি হাওয়াইতে ল্যান্ড করলেন, লাইফ সেভ করলেন। তা হাওয়াইতে ল্যান্ড করার পরে কি আপনি আবার ট্রাই ব্লকে ফেরত গিয়ে লাঞ্চ সার্ভ করবেন, মিউজিক বাজাবেন? ইটস নট লজিক্যাল। দ্যাটস ওয়াই ইটস, কারণ ট্রাই ব্লক এক্সেশন হওয়ার একটা ডিজাস্টার ঘটলো। তাহলে ধ্বংসস্তূপে ফেরত যাওয়া আপনার উদ্দেশ্য না, আপনার উদ্দেশ্য হচ্ছে একটা অ্যামিকেবল ক্লোজার করা। ক্র্যাশ করতো, সেটা না করে আপনি ইউজারকে প্রম্পট করলেন, অল্টারনেট কিছু ট্রাই করলেন, অ্যান্ড মুভ অন, কন্টিনিউ। তাই না? এখন রিলেশনশিপ ব্রেক হওয়ার পর আপনি যদি স্টক করতে থাকেন, ইট ডাজন্ট মেক এনি সেন্স। ইউ নিড টু মুভ অন, তাই না? মানে এখনকার ট্রেন্ড যদি আমরা দেখি, জেনারেশন টু জেনারেশন এটা ভ্যারি করে। আমাদের জেনারেশনে ব্রেকআপ ওয়াজ নট এ থিং। আমাদের যারা প্যারেন্ট, তাদের জামানে এটা কল্পনাও করতো না, কিন্তু এখন এটা কোয়াইট নর্মাল। তো তাহলে আপনাকে মুভ অন করতে হবে, ইউ ডোন্ট নিড টু গো ব্যাক। তো তাহলে এটাও অনেকটা তাই, ট্রাই ব্লক হচ্ছে ডিজাস্টার হয়ে গেছে। এখন এই ডিজাস্টারটাকে আপনি ক্যাশ ব্লকে গিয়ে ফিক্স করতে পারবেন না, যে আপনি ওখান থেকে আবার কন্টিনিউ করবেন। ক্যাশ ব্লকে গিয়ে আপনি ক্রাইসিস ম্যানেজমেন্ট করতেছেন। আপনি মারা যাইতেন, জীবন বাঁচাইয়া আপনি কোথাও এক জায়গায় আপনি জীবন বাঁচাইলেন। এটা হচ্ছে ক্যাশ ব্লকের কাজ। তো দ্যাটস ওয়াই, তাহলে আমার এই যে এখানে এক্সেপশন যে হচ্ছে, এক্সেপশন হলে করেন টেক্সট ফাইলটা যখন আমি রিড করছি, কোনো এক্সেপশন ছাড়াই কিন্তু লুপ টার্মিনেট হচ্ছে। সো আই এম আপডেটিং দ্য আউটপুট লেভেল হিয়ার ইন দ্য ট্রাই ব্লক ইটসেলফ। কিন্তু এখানে যখন এক্সেপশন হবে, কি করেন আপনারা যারা আছেন, সবগুলো রিড করার পরে এরপরে ফার্দার যখন রিড করতে যাবে এক্সেপশন হবে। তাহলে এক্সেপশন হলে সে কি ট্রাই ব্লকে থাকবে? তাহলে আপনি এখানে তো লেভেল আপডেট করতে পারবেন না, তখন আপনাকে ক্যাচ ব্লকে গিয়ে লেভেল আপডেট করতে হবে। অলসো আপনার যে স্ট্রিম ক্লোজ করতে হয়, স্ট্রিম ক্লোজ করার সুযোগ আপনি পান নাই। আপনি যদি লুপ সাকসেসফুলি টার্মিনেট করতো, এখানে আপনি বলতে পারতেন ডিআইএস ডট ক্লোজ, বলতে পারতেন না ডিআইএস ডট ক্লোজ। কিন্তু দেখেন ও এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে? ইটস নট এ সিনট্যাক্স এরর, বলতে আনরিচেবল কোড। এই স্টেটমেন্টটা তো আপনি আসতেই পারবেন না। কেন আসতে পারবেন না? আপনার লুপ ইনফাইনাইট লুপ, আসবেন কি করে? আচ্ছা, এক্সেপশন হয়ে যদি আপনি লুপ থেকে বের হন, ইউ আর নো লঙ্গার ইন দ্য ট্রাই ব্লক, আপনি ক্যাশ ব্লকে চলে যাবেন। তাহলে এই লাইনটা আপনি রিচই করতে পারবেন না। সেই জন্য আমার স্ট্রিমটাও ক্লোজ করতে হবে ওই ক্যাশ ব্লকে গিয়ে। তাহলে আমি লেভেল আপডেট করার পরে আমি আমার দুইটা স্ট্রিমই হইতে পারে, ডিআইএসও হইতে পারে, ওআইএসও হইতে পারে, আমি তো জানি না কোন জায়গা থেকে এক্সেপশন হয়েছে।
অবজেক্ট ফাইল দিয়ে রিড করতে গেলে ওখান থেকে ওআইএস ক্লোজ করতে হবে, আর ডাটা ফাইল থেকে রিড করতে গিয়ে এক্সেপশন হলে ডিআইএস ক্লোজ করতে হবে। তো আমি চেক করতেছি ডিআইএস যদি ওপেন থাকে, ক্লোজ করলে তো এটা নাল হয়ে যায়, নট নাল হলে ওটাকে ক্লোজ করো। ক্লোজ করতে গিয়ে এক্সেপশন হতে পারে, সো এটাও ট্রাই ক্যাচ। তাহলে এটাও একটা ওয়ে টু অ্যাকচুয়ালি টার্মিনেট দ্য লুপ। কারণ আপনি অ্যারে লিস্ট হলে কি হয়, অ্যারে লিস্ট নিজে নিজেই জানে কখন লুপ টার্মিনেট করতে হবে, কিন্তু ফাইল থেকে যখন আপনি রিড অবজেক্ট করবেন লুপের মধ্যে, লুপ কি করে জানবে যে কয়বার লুপ ঘুরাইতে হবে? এটা তো ফাইলের কন্টেন্টের উপর ডিপেন্ড করে। ফাইলে এখন 100টা অবজেক্ট আছে না 1000 অবজেক্ট আছে, তার উপর ডিপেন্ড করবে, তাই না? তাইলে ওকে লুপটা থামাইতে হবে যে ফাইলটা যখন শেষ হবে। তো হয় আপনি এন্ড অফ ফাইল চেক করতে পারেন লুপের টার্মিনেটিং কন্ডিশন হিসাবে, অথবা আপনি এক্সেপশন দিয়েও লুপটা ব্রেক করে ক্যাচ ব্লকে গিয়ে বাকি কাজ করতে পারেন। ওকে, এখন খেয়াল করেন, আমি যদি এক্সেপশন না হয়ে এখানে যদি আমি এটা ক্লোজ করতাম, তাহলে ডিআইএস কে কিন্তু আমি ট্রাই ব্লকের ভেতরেই ডিক্লেয়ার করতে পারতাম। কিন্তু যেহেতু ট্রাই তো একটা ব্লক, এনিথিং ডিক্লেয়ার ইনসাইড এ ব্লক ইজ লোকাল টু দ্যাট ব্লক। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যখনই কিছু ওপেন করবেন, দ্যাটস ওপেনস এ ব্লক। তাহলে এটা হচ্ছে ট্রাই ব্লকের শুরু, আর এটা হচ্ছে ট্রাই ব্লকের শেষ। তাহলে এর মাঝখানে যদি কিছু ডিক্লেয়ার করি এই স্ট্রিমগুলো সহ, সেই স্ট্রিমগুলো তো ক্যাশ ব্লকে অ্যাভেলেবল না, কিন্তু ক্যাশ ব্লকে আমার স্ট্রিম দুইটাও লাগতেছে, আবার ওই আউটপুট স্ট্রিংটাও লাগতেছে, কাজে ওদেরকে ট্রাই ব্লকের বাইরে ডিক্লেয়ার করতে হবে, যাতে আমি ক্যাশ ব্লকে গিয়ে ওদেরকে আবার ইউজ করতে পারি। তো এখানে যদি আপনি নিউ করেন তাহলে কিন্তু অ্যালাউ করবে না, ডিআইএস কে নাল পর্যন্ত ঠিক আছে, এই নিউ করতে হইলে আপনাকে কিন্তু এই ট্রাই ব্লকের ভেতরে করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা কি বোঝা গেল? স্যার টেবিল ভিউ থেকে যদি আমরা রাইট করতে চাই তাহলে একটা লিস্ট পাওয়া যায়। টেবিল ভিউ থেকে টেবিল ভিউকে যদি ফাইলে রাইট করতে চান, তাহলে টেবিল ভিউ এর গেট আইটেমস আপনাকে কি দিবে? অবজারভেবল লিস্ট দিবে। ওইটাকে লুপে ব্রাউজ করলে তো আপনি অবজেক্ট গুলো পাবেন, সেটাকে আপনি না, এখন এখন আপনাকে আমি দেখাই, যদি আপনি টেবিল ভিউ থেকে রিড করতে চান, ঠিক আছে, এটা যেহেতু বললেন কোশ্চেনটা, এটা আমরা স্ক্র্যাচ প্যাডে লিখে ফেলি। আজকে কয় তারিখ? ওকে, তাইলে রাইটিং ফ্রম টেবিল ভিউ টু ফাইল, তাহলে এটার জন্য আপনি কি করবেন? ধরেন আপনার প্রোডাক্ট টেবিল, তাই না? তাহলে আপনি একটা ফর প্রোডাক্ট একবারে ডাইরেক্ট করে দিতে পারি, প্রোডাক্ট তাহলে প্রোডাক্ট টেবিল ভিউ ডট গেট আইটেমস, ওটি আপনাকে লিস্টটা দিবে। তাহলে আপনি টেবিল ভিউ থেকে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, পাচ্ছেন না? তো এখন আপনি এখানে কি করবেন? এখানে আপনি ওপেন প্রোডাক্ট অবজেক্ট ডট bin using object stream। ওকে, তাহলে প্রথমে আপনাকে ফাইল আউটপুট স্ট্রিম এন্ড অবজেক্ট আউটপুট স্ট্রিম, এই দুইটা দিয়ে ফাইলটা ওপেন করে নিতে হবে। তাহলে এটা দিয়ে ফাইল খুলবেন অ্যাপেন্ড মোডে, তারপর এটাকে আবার এটার কনস্ট্রাক্টর দিবেন। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হইল os ডট রাইট অবজেক্ট, তাহলে টেবিল ভিউ এর রো গুলোই তো প্রোডাক্ট, তো ওগুলো সব প্রোডাক্ট গুলো রাইট অ্যাপেন্ড হয়ে যাবে ফাইলে, তাই না? তাহলে এটার জন্য আপনি কি করবেন? তাহলে এখন আপনার একটা ফাইল আউটপুট স্ট্রিম fos ইকুয়াল টু নিউ, যেহেতু আপনি অ্যাপেন্ডই করবেন, তো তখন আপনার এখানে কি দিবেন? তো
তো ওই যে আপনি ওই ফাইল নিয়ে আসতে হবে আগে, তাই না? যে ফাইল f equal to new file product object dot bin। তারপর আপনি বলতে পারেন যে if, এখন আপনি এইখানে এটা করবেন, হ্যাঁ, যে if file exist, if f dot exist যদি থাকে আপনি অ্যাপেন্ড করবেন, তাইলে এটা আপনি ডিক্লেয়ার করে রাখেন আগেই। তারপরে অবজেক্ট আউটপুট সিস্টেম একটা ডিক্লেয়ার করে রাখেন। তাহলে যদি এক্সিস্ট করে তাহলে আপনি কি করবেন, FOS ইকুয়াল টু, আচ্ছা আপনার FOS লাগেও না আসলে, আপনি ডাইরেক্টও করতে পারেন, দেখাবো কিভাবে করবেন। OS ইকুয়াল টু নিউ অবজেক্ট আউটপুট স্ট্রিম, আপনি সরাসরি বলে দেন নিউ ফাইল আউটপুট স্ট্রিম f, ট্রু, তাহলে আসলে আপনার FOS দরকারও নাই। এলস শুধু কমা ট্রু হবে না, সো আসলে অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড দিস, এটা ভেঙে করা, কিন্তু আপনি যদি ডাইরেক্ট করেন ইটস ওকে, এটার হ্যান্ডেল তো আপনার দরকার না, আপনি তো ক্লোজ করবেন এইটাকে, বুঝেন নাই? আপনার ফাইল ওপেন হয়ে গেল, এখন আপনার কাজ কি, এখন এটা হয়ে গেল, এটাই রাইট করে ফেলবে। তো লুপ যখন শেষ, ক্লোজ, OS ডট ক্লোজ, এই পুরো জিনিসটা ট্রাই ক্যাচে দিতে হবে, ঠিক আছে? পুরো জিনিসটা আপনাকে ট্রাই ক্যাচে দিতে হবে। ওকে, এটা হচ্ছে রাইটিং টেবিল ভিউ ফ্রম টেবিল ভিউ টু ফাইল। আর ফাইল থেকে টেবিল ভিউতে কিভাবে আনবেন, তাহলে রিডিং ফ্রম ফাইল টু টেবিল ভিউ, তাইলে এখন আপনাকে রিড অবজেক্ট লাগবে, তাইলে এখন আপনাকে অবজেক্ট ইনপুট স্ট্রিম, এখন তো এক্সিস্ট নাই, যেহেতু আপনি, হ্যাঁ সেটা করতে পারেন যে যদি এক্সিস্ট না করে তাহলে আপনি এখানে একটা অ্যালার্ট দিবেন যে ফাইল ডাজ নট এক্সিস্ট, এইটা দিতে পারেন। আর এক্সিস্ট করলে আপনি এই তখন রিড করবেন, তাইলে এখন আপনি আপনার কাজ কি, টেবিল ভিউতে দিবেন না, তাহলে টেবিল ভিউ ডট, এখন এখানে আপনি হোয়াইল লুপ দিবেন এই ইফ এর মধ্যে, এইখানে এখন আপনি হোয়াইল লুপ নিয়ে আসেন, হোয়াইল ট্রু, যদি ওই অ্যাপ্রোচই করতে চান, তাহলে এখন আপনি একটা রিড করবেন কি, প্রোডাক্ট, তাহলে এটাকে অ্যারে লিস্ট টেবিল ভিউতে দিবেন, তাই না? তাইলে প্রোডাক্ট টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট অ্যাড, কি অ্যাড করবেন, যে অবজেক্টটা রিড করবেন সেটা, তো সেটা কি OIS ডট রিড অবজেক্ট, কাজ শেষ, ওইটাকে প্রোডাক্টে কাস্ট করে নিতে হবে, যেহেতু হ্যান্ডেলটা প্রোডাক্ট টাইপের, কারণ রিড অবজেক্টের রিটার্ন টাইপ হচ্ছে অবজেক্ট,
কেন? কারণ আপনি তো প্রোডাক্ট ইনস্ট্যান্স হতে পারে, বুক ইনস্ট্যান্স হতে পারে, এমপ্লয় ইনস্ট্যান্স হতে পারে, যে কোনো এক এক ফাইলে তো আপনি এক এক ধরনের, তাহলে রিটার্ন টাইপ তো ম্যাচ করতে হবে। তাহলে এমন একটা রিটার্ন টাইপ দিতে হবে যেটা যে কোনো ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করতে পারে। এই জন্য জাভার সুপার ক্লাস অবজেক্ট। তো আপনার হ্যান্ডেলটা হচ্ছে অবজেক্ট, কিন্তু আপনি তো রিসিভ করতেছেন প্রোডাক্ট হ্যান্ডেলে। অ্যারে লিস্টের টেবিল ভি এর ভেতরে তো আপনি প্রোডাক্টের হ্যান্ডেল রাখছেন, তাই না? এটাকে প্রোডাক্টে কাজ করে নিতে হবে। তাহলে এখান থেকে আপনি একটা প্রোডাক্ট ইনস্ট্যান্স পাবেন, সেটা আপনি টেবিল ভিতে অ্যাড করে দেন, শেষ। এখন এই টেবিল ভিটাকে ডিক্লেয়ার করতে হবে ট্রাই ব্লকের বাইরে। অফকোর্স ট্রাই ব্লকের বাইরে এটা আছে, কারণ ট্রাই ব্লক তো আপনার মেথডের মধ্যে, আর টেবিল ভিউ তো আপনার ফিল্ড হিসাবে আছে। এখন আপনি ক্যাচ ব্লকে গিয়ে ইউজ দ্য টেবিল ভিউ, তাহলে প্রথমে আপনি ক্লোজ করেন ois ডট ক্লোজ, and then use table view as you require. এটা তো রকেট সায়েন্সের কিছু নয়, সিম্পল লজিক, তাই না? জায়গাটা আমি দিয়ে রাখলাম এখানে আপনাদের সুবিধার জন্য। আচ্ছা, এখন আসেন, আমরা ফাইল রিড রাইট হয়ে গেল। এখন এই যে সাব ক্লাস কিন্তু বানাইতে হবে, নাহলে কিন্তু আপনার অবজেক্ট অ্যাপেন্ড কাজ করবে না, মানে বারবার হেডার রাইট হবে। এটা আলোচনা হয়েছে গত ক্লাসে, হয়েছে না? হয়েছে, হ্যাঁ। তারপরে ভিডিও দেখেন, ভিডিও আছে, আগের সেকশনের ভিডিও দেখেন। এখন তাহলে আমাদের ফাইল হ্যান্ডলিং হয়ে গেল। ওকে, এখন আমরা দেখব যে ডাটা পাস করা আর হচ্ছে চার্ট। ওকে, ঠিক আছে, আমাদের 20 মিনিট সময় আছে, হয়ে যাবে। ডাটা আমরা কিভাবে পাস করি এটা একটু দেখেন। হ্যাঁ, যান যান, এই প্রজেক্টটাতে আছে, হ্যাঁ, লোড মাল্টিপল এফএক্সএমএল ফাইল। তো এখানে দেখেন আমাদের ড্যাশবোর্ড ভিউটা হচ্ছে অরিজিনাল ফাইল। তো এখন এইখানে আমাদের এই যে একটা অ্যাঙ্কর প্যানে আমি একটা টেক্সট ফিল্ড দিয়েছি। ওকে, ধরেন ভিজিটর আইডি 1 2 3। এখন এই ইন্টিজারটা আমি পাস করতে চাই টু দ্য নেক্সট এফএক্সএমএল, অর্থাৎ নেক্সট কন্ট্রোলারে। তাহলে এটা কন্ট্রোলার 1 এর একটা ইন্টিজারকে আমি কন্ট্রোলার 2 তে পাঠাবো। তাহলে এই বাটনে আমার সিন সুইচিং এর কাজটা আছে। তাহলে সিন সুইচিং করে আমি আলাদা উইন্ডোতে দেখাইছি আপনাকে সাইড বাই সাইড দেখানোর সুবিধার জন্য। তাহলে এই যে দেখেন 1 2 3 পাস হয়ে গেছে। এখানে ফাইলের কোনো ইনভলভমেন্ট নাই। আপনি চাইলে তাহলে যে লগ ইন পেজ থেকে আপনার এই স্টুডেন্ট অবজেক্টটা কিন্তু ড্যাশবোর্ড পেজে পাঠায় দেয়। কাজে ড্যাশবোর্ড পেজে আপনার নাম দেখেন না, আইডি দেখেন না, কোত্থেকে পায় সে? এটা তো আপনার আইডি নাম না হয়ে ওনারটাও হইতে পারতো। তাহলে ড্যাশবোর্ড তো একটাই। তাহলে স্টুডেন্ট ড্যাশবোর্ড কন্ট্রোলার জানে কি করে যেখানে তামিমের নাম দেখাবো নাকি রিয়ার নাম দেখাবো? সো ওই যে সিন সুইচ করার সময় স্টুডেন্ট ড্যাশবোর্ড কন্ট্রোলারে স্টুডেন্ট অবজেক্টটা পাঠায় দেয়। কে পাঠায় দেয়? ভেরিফাই লগইন মেথড অফ দ্য ইউজার ক্লাস, যেটাকে আপনি লগইনের অন অ্যাকশন থেকে, লগইন বাটন অন অ্যাকশন থেকে কল করছেন। তাহলে লগইন বাটন অন অ্যাকশন থেকে যখন আপনি ভেরিফাই লগইন মেথডকে কল করতেছেন, মডেল ক্লাস মেথড, ওখানে আপনি আইডি পাসওয়ার্ড প্যারামিটার হিসেবে দিয়ে দিলেন। ও কি করবে? যদি ম্যাচ করে অবজেক্ট রিটার্ন করবে, ম্যাচ না করলে নাল রিটার্ন করবে। তো অন অ্যাকশন তখন দেখবে যে ও কি আমাকে নাল রিটার্ন করলো, নাল রিটার্ন করে বলবে যে ইনভ্যালিড লগইন, ইনভ্যালিড আইডি বা পাসওয়ার্ড। আর যদি অবজেক্ট রিটার্ন করে, সে তখন দেখবে যে এটা যদি স্টুডেন্ট ইনস্ট্যান্স হয়, তাহলে সুইচ টু স্টুডেন্ট ড্যাশবোর্ড এন্ড পাস দ্যাট অবজেক্ট টু দ্য নেক্সট এফএক্সএমএল। তো তখন নেক্সট এফএক্সএমএল এর যে মেথড এটা রিসিভ করবে, সে আবার ওই যে আপনার নাম এখানে দেখায়, আইডি দেখায় ইত্যাদি। তাহলে এটা কিভাবে কাজ করবে? এখন দেখেন এই ইন্টিজারটা বা টেক্সট ফিল্ড যেটাই বলেন না কেন, ইটস লোকাল টু দ্য কন্ট্রোলার 1, ইটস প্রাইভেট ফিল্ড, তাই না? এইটা তো আর কন্ট্রোলারের ডাইরেক্ট অ্যাক্সেস নাই। তাহলে ওকে আমাকে একটা এই ক্লাসের একটা মেথড কল করতে হবে এই অন অ্যাকশন থেকে, যেখানে প্যারামিটার হিসাবে আমি এটা পাঠাই দেব। এটা কি বুঝতে পেরেছেন? কোশ্চেন করেন না, আপনি সেকশন 4? ওকে ওকে, আপনি কন্ট্রোলার 2, আমি কন্ট্রোলার 1। তাহলে কন্ট্রোলার 1 এর একটা অন অ্যাকশন মেথড আমি আপনাকে একটা ইন্টিজার দিতে চাই।
তাহলে আমি আপনার একটা মেথড কল করব, আপনার ক্লাসের মেথড, এটা এফএক্সএমএল মেথড না। এফএক্সএমএল মেথড কোনগুলো? সিন বিল্ডারে আমরা যে মেথডগুলো ডিফাইন করে দেই, আপডেট কন্ট্রোলার ওগুলো অটো জেনারেট করে, @fxml অমুক অন অ্যাকশন তমুক অন অ্যাকশন, তাই না? এবং অলসো ইনিশিয়ালাইজ, এগুলো রিলেটেড টু ইউর এফএক্সএমএল। কিন্তু আমি ডেভেলপার হিসাবে, কন্ট্রোলার ক্লাসের অথর হিসেবে আমি চাইলে আরো এক্সট্রা মেথড অ্যাড করতেই পারি, নন এফএক্সএমএল মেথড, অন্যান্য ক্লাসে যেভাবে আমরা মেথড অ্যাড করি। তাহলে সেরকম একটা মেথড আমাকে বানাতে হবে এই কন্ট্রোলারে, যেটা আপডেট কন্ট্রোলার আমাকে দিবে না, এটা আমার একটা ব্র্যান্ড নিউ মেথড বানাতে হবে, যার প্যারামিটার হবে ডাটা টাইপ হোয়াট আই এম ট্রাইং টু রিসিভ ফ্রম হিয়ার। তা আমি যদি ইন্টিজার পাঠাতে চাই, ওটার প্যারামিটার হবে ইন্টিজার। আপনি যদি একটা টেবিল ভিউ কি পাঠাইতে চান, তাহলে ওই গেট আইটেম যেটা দিবে সেটা পাঠাই দিবেন, সেক্ষেত্রে প্যারামিটার টাইপ হবে অবজারভেবল লিস্ট। আমি যদি একটা স্টুডেন্ট পাঠাইতে চাই অবজেক্ট, তাহলে প্যারামিটার টাইপ হবে স্টুডেন্ট। তাহলে আপনি কি পাঠাবেন তার উপর বেস করে এই মেথডটা কল করে সেটা সাপ্লাই দিতে হবে, তাহলে ওটার প্যারামিটার টাইপ হবে সেটা। এটাই হচ্ছে কাজ। তাহলে হাউ ইট ওয়ার্কস। তাহলে এখন দেখেন এটার যে আমার যে অন অ্যাকশন, তাহলে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড কন্ট্রোলারের ওই যে নেক্সট বাটন, ওই যে ভিজিটর, গো টু ভিজিটর ইনফো ভিউ অন অ্যাকশন। এইখানে আমি আমার এই এফএক্সএমএলটা লোড করলাম, ভিজিটর ডেটা ভিউ, ডিটেল ভিউ, ভিজিটর ডিটেল ভিউ, ওকে ফাইন। সিন বানাইলাম, নতুন স্কেচ করলাম, আপনি কারেন্ট স্টেজেও দেখাইতে পারেন, যেখানেই দেখান। সেট সিন করলাম, শো করলাম, এটুক করলাম। কিন্তু এটুক করলে কি হবে, নেক্সট সিনটা আসবে উইদাউট রিসিভিং ডেটা। সিন আসছে কিন্তু এখনো কোনো ডাটা রিসিভ হয় নাই, কাজেই এখনই সিনটা যখন চলে আসবে তখনই ডাটাটা আমাকে পাঠিয়ে দিতে হবে বাই কলিং এ মেথড অফ দ্য সেকেন্ড কন্ট্রোলার। তাইলে সেকেন্ড কন্ট্রোলার হচ্ছে এই যে ভিজিটর ডিটেল ভিউ কন্ট্রোলার। এখানে দেখেন আমি একটা নন এফএক্সএমএল মেথড তৈরি করছি, এটা @fxml মেথড না, আমি মেথডের নাম দিয়েছি কি রিসিভ ডেটা ফ্রম আদার কন্ট্রোলার। আমি যেহেতু ইন্টিজার রিসিভ করতে চাই, সো প্যারামিটার ইন্টিজার। আমি যদি একটা টেবিল ভিউ এর পুরোটা রিসিভ করতে চাই, তাহলে প্যারামিটার শুড বি দ্য অবজারভেবল লিস্ট, কারণ টেবিলের গেট আইটেমস অবজারভেবল লিস্ট। হ্যান্ডেল মানে ভেতরেরটা অ্যারে লিস্ট, কিন্তু হ্যান্ডেল হচ্ছে অবজারভেবল লিস্ট। অবজারভেবল লিস্ট কি ইন্টারফেস, polymorphism. Interface handle can also represent any implementing class instance. Superclass handle can represent any subclass instance. কারণ ইন্টারফেস ইজ অলসো সোর্স অফ ইনহেরিটেন্স। তাহলে অবজারভেবল লিস্ট নিজে কিন্তু কোনো ক্লাস না, ইন্টারফেস। কিন্তু যেহেতু এটা সোর্স অফ ইনহেরিটেন্স অফ অ্যারে লিস্ট, ও অ্যারে লিস্ট, তাহলে কম্বো বক্সের ভেতরে ইনস্ট্যান্স হয় অ্যারে লিস্ট, টেবিল ভিউ তাই, কিন্তু হ্যান্ডেলটা অবজারভেবল। তাহলে আমি যদি টেবিল ভিউ এর রো গুলোকে নিয়ে আসতে, টেবিল ভিউ তো এফএক্সএমএল নোড, ওইটাই না তো লাভ না, আমার দরকার হচ্ছে ডাটা। তাহলে আমি ওই অবজারভেবল লিস্টটা নিয়ে আসবো, সেক্ষেত্রে আমার এখানে প্যারামিটার হবে অবজারভেবল লিস্ট। ওকে, যাই হোক, আমি এখানে ইন্টিজার পাঠিয়েছি। এখন আমার ওই যে লেভেল যেটা আছে ভিজিটর লেভেল, ওইটাকে আমি আপডেট করে দিলাম উইথ দ্য ভ্যালু। যেহেতু আমি ইন্টিজার রিসিভ করছি, এটা লেভেল, তো স্ট্রিং হিসাবে আপডেট করে দিলাম। আমি যদি অবজেক্ট রিসিভ করতাম, হ্যাঁ, তাহলে আমি এখানে আরো এফএক্স আইডি থাকতে পারতো, নেম, আইডি, তাই না, ফোন নাম্বার, ইমেল, ওগুলো দেখাইতে পারতাম গেটার দিয়ে। তখন ভ্যাল ডট গেট আইডি, ভ্যাল ডট গেট নেম, ওগুলো ইউজ করতাম। জাস্ট ডেমো পারপাস দেখাচ্ছি। তো এখন এই মেথডটাকে কল করতে হবে। ওকে, এখন দেখেন এই ভ্যালটা কিন্তু লোকাল টু দিস মেথড। আমি যদি এখানেই কাজ শেষ হয়ে যায়, ইটস ফাইন। অন্য মেথড থেকে যদি আমি এটাকে ইউজ করতে চাই, এটা তো অ্যাভেলেবল না। তখন আমাকে একটা ফিল্ডে এটাকে রেখে নিতে হবে। এই যে এটা একটা ফিল্ড, এই যে কারণ ফিল্ডে না রাখলে অন্য মেথড থেকে রিসিভ ডাটাটা ইউজ করা যাবে না, কারণ আপনি তো রিসিভ করতেছেন অ্যাজ এ প্যারামিটার হুইচ ইজ লোকাল টু দ্যাট পার্টিকুলার মেথড। এই রিসিভ ভ্যালুটার কাজ যদি শুধু এই লেভেল সেট টেক্সটের মধ্যে লিমিটেড থাকে, দেন ইটস ফাইন। কিন্তু যদি এই রিসিভ ভ্যালুটাকে, ভ্যালটাকে যদি আপনি এখানে ইউজ করতে চান, ভ্যাল তো এখানে অ্যাভেলেবল না, তখন এটাকে একটা ফিল্ডে রেখে দিতে হবে, যাতে সেইটার থ্রুতে আপনি ভ্যালটাকে ইউজ করতে পারেন। যে কোনো মেথডেই তখন এটা অ্যাভেলেবল থাকবে। এখন এটাকে কল করব কিভাবে? এখন আসেন,
তাহলে আমাকে এই মেথড আগে বলেন, এই মেথডের ক্লায়েন্ট কি হবে? হু উইল বি দ্য ক্লায়েন্ট অফ দিস মেথড? যে ক্লায়েন্ট কল করবো, আমি যদি বলি যে ক্যালকুলেট সিজিপিএ, এটা ক্লায়েন্ট কে হবে? এটা স্টুডেন্ট ক্লাসের একটা মেথড। তাহলে ক্যালকুলেট সিজিপিএ এর ক্লায়েন্ট শুড বি হু? স্টুডেন্ট ইনস্ট্যান্স। তার মানে আসিফ ডট শফিক ডট। তাহলে এটার ক্লায়েন্ট কে হবে? স্ট্যাটিক মেথড হলে আপনি বলতেন স্টুডেন্ট ডট ক্যালকুলেট সিজিপিএ, বাট দ্যাট ডাজন্ট মেক সেন্স, কারণ ইউ নিড ইনস্ট্যান্স স্পেসিফিক গ্রেড টু ক্যালকুলেট সিজিপিএ, সো ইট ক্যানট বি স্ট্যাটিক মেথড। এটাও স্ট্যাটিক মেথড না। তাহলে এটার ক্লায়েন্টও হবে একটা ইনস্ট্যান্স অফ হুইচ ক্লাস? ক্যালকুলেট সিজিপিএ ইনস্ট্যান্স অফ হুইচ ক্লাস? স্টুডেন্ট ক্লাস। এটার ইনস্ট্যান্স অফ হুইচ ক্লাস? এই ক্লাসের ইনস্ট্যান্স। এটা কোন ক্লাস? কন্ট্রোলার ক্লাস। তাইলে ভিজিটর ডিটেলস ভিউ কন্ট্রোলারের একটা ইনস্ট্যান্স লাগবে। তাহলে এখানে দেখেন এই যে ভিজিটর ডিটেল ভিউ কন্ট্রোলার, তার একটা হ্যান্ডেল নেক্সট কন্ট্রোলার ইকুয়াল টু নিউ ভিজিটর ডিটেলস ভিউ কন্ট্রোলার। এইটা হবে এখন ক্লায়েন্ট আসিফের মতো। এই যে মেথড কল করে আপনি যা পাস করতে চান পাস করে দেন। আমি একটা ইন্টিজার পাস করতে চাই, করে দিলাম। তাইলে সিনটা স্টেজে সেট করে শো করে দেব, শো করার সাথে সাথেই ডাটাটা পাস করে দেব, তখন সাথে সাথেই ও ডাটা দিয়ে আমার লেভেল আপডেট করে দেবে। বা যদি লেভেল আপডেট না করলো, ওর যদি ইন্টারনাল কোনো কাজ করার থাকে সেটা করবে, বা যে ইউজ হয় সেটা করবে। ক্লিয়ার? এখন এটা রান করলে দেখবেন কাজ করে না। দেখাই আপনাদের। কেন? ডাটা কি পাস হয় নাই? মেথড তো কল হয়েছে, ডাটাও পাস করা হয়েছে, তাইলে এটা আপডেট হচ্ছে না কেন? এটা বোঝার জন্য আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন তানিমকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিলাম যে আপনি একটা লাইন ফলোয়িং রোবট বানান। ঠিক আছে? এখন লাইন ফলোয়িং রোবট অ্যাসেম্বল করতে হবে, এটা আপনাকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, 1-to-1 অ্যাসাইনমেন্ট, গ্রুপ অ্যাসাইনমেন্ট না। ধরেন আপনি একটা ক্লাস টেস্ট মিস করছেন, ওটা রিপ্লেসমেন্ট হিসাবে আপনাকে আমি একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট দিলাম। তো এখন এই লাইন ফলোয়িং রোবট বানাইতে তো আপনার একটা রোবট লাগবে, এই কি বলে একটা আরডুইনো লাগবে ফর এক্সাম্পল। ঠিক আছে? এখন আমি তানিম ডট গেট কম্পোনেন্ট মেথড কল করলাম, আর আরডুইনোটা প্যারামিটার হিসেবে দিয়ে দিলাম। তাহলে আরডুইনোটা কে পাবে? তানিম পাবে। কিন্তু আমি যদি ওখানে রিয়া ডট গেট কম্পোনেন্ট কল করি, মানে রিয়াকে যদি ক্লায়েন্ট বানাই, আরডুইনো দিলাম, রিয়া পেল, আপনি কি পেলেন? তা আপনি কি লাইন ফলোইং রোবট বানাতে পারবেন? রিয়াকে তো এই দায়িত্ব দেওয়াই হয় নাই লাইন ফলোইং রোবট বানানোর জন্য, কিন্তু ভুলক্রমে ক্লায়েন্ট আমি রিয়া ইউজ করে ফেলছি। তাহলে আপনার কাছে যাওয়ার বদলে রিয়ার কাছে চলে গেল। দ্যাট ডাজন্ট ডিসকোয়ালিফাই রিয়া অ্যাজ এ স্টুডেন্ট, বোথ অফ ইউর স্টুডেন্ট ইনস্ট্যান্স, কিন্তু টাস্কটা আপনাকে দেওয়া হয়েছে, রিয়াকে দেওয়া হয় নাই। তাইলে কম্পোনেন্টটা আপনাকে দিতে হবে। সো ক্লায়েন্ট সিলেকশন ইজ ইম্পর্টেন্ট। এখন এখানে যে ক্লায়েন্টটা সিলেক্ট করা হয়েছে, এই ক্লায়েন্টটা কার তৈরি করা? এই ক্লায়েন্টটা আমি বসে বসে ডিক্লেয়ার করলাম একটু আগে। আমি মানে এটা প্রোগ্রামার, আমি তো এখানে একটা কেন 10টাও ডিক্লেয়ার করতে পারি, 10টা ইনস্ট্যান্স বানাতে পারি, পারি না? যে কন্ট্রোলার 1 ইকুয়াল টু নিউ ভিজিটর কন্ট্রোলার, কন্ট্রোলার 2 ইকুয়াল টু নিউ ভিজিটর কন্ট্রোলার, কন্ট্রোলার 3 ইকুয়াল টু নিউ ভিজিটর কন্ট্রোলার। 10টা কন্ট্রোলার ইনস্ট্যান্স বানালাম, তাহলে আমি র্যান্ডমলি কোনটাতে ডাটা পাস করব? সবগুলো কন্ট্রোলারই তো আর আমার এফএক্সএমএল কে রান টাইমে যে এফএক্সএমএলটা রেন্ডার হয়েছে সেটাকে কন্ট্রোল করে না। তাহলে এই যে এফএক্সএমএল লোডার ডট লোড,
মেথড যখন আপনি ইউজ করতেছেন, ঠিক আছে, যখন fxml লোডারের লোড মেথড অ্যাকচুয়ালি ক্রিয়েট দ্য কন্ট্রোলার ইনস্ট্যান্স ফর দ্য রেন্ডার্ড ভিউ, তাহলে আপনাকে ওই নির্দিষ্ট ইনস্ট্যান্সে ডাটা পাস করতে হবে। আপনার তৈরি করা কন্ট্রোলারে পাঠাইলে তো লাভ নাই। তাহলে ওই স্পেসিফিক কন্ট্রোলার আমি নিউ করলে তো পাওয়া যাবে না। তাহলে ওই স্পেসিফিক কন্ট্রোলার অলরেডি fxml লোডারের লোড বানায় ফেলছে, ওইটা লাগবে। তখন এই যে fxml লোডারের গেট কন্ট্রোলার মেথড আমাকে সেই কন্ট্রোলারটা দিবে। আমি নিজে নিউ করতে পারবো না। নিজে নিউ করলে তো আমি 100টাও করতে পারি, তাহলে কোনটাকে পাঠাইলে কোনটাকে পাঠাইলে ওইটাতে যাবে। আমার তৈরি করা ইনস্ট্যান্স গুলো তার ওইটা না। fxml লোডারের লোড মেথড যে ইনস্ট্যান্সটা বানাইছে কন্ট্রোলারের, দ্যাট ইজ দ্য ইনস্ট্যান্স রেসপন্সিবল ফর ইন্টারাকশন উইথ দ্য ভিউ। তাহলে আমার একটা নির্দিষ্ট ইনস্ট্যান্সে পাঠাইতে হবে, ওই যে আরডুইনো আপনাকে পাঠাইতে হবে। এখানে আরো 40টা স্টুডেন্ট ইনস্ট্যান্স আছে, বাকিদের পাঠাইতে লাভ নাই, কারণ fxml লোডার আপনাকে ইনস্ট্যান্সিয়েট করছে ইন্টারাক্ট করা ওই রোবট বানানোর জন্য। তাহলে আপনাকেই কম্পোনেন্ট, তাহলে ক্লায়েন্টটা এখানে ইম্পর্টেন্ট। তাহলে আমার এই হ্যান্ডেলটা যে ক্লায়েন্টটাকে রিপ্রেজেন্ট করবে, সেটা অলরেডি fxml লোডারের লোড যেটা তৈরি করছে সেইটা, that I'll get from the get controller method, not আমার তৈরি করা কন্ট্রোলার। আমি নিউ করলে লাভ নাই, এখন আবার কাজ করবে। ঠিক আছে, এখন আবার কাজ করবে। বুঝাইতে পারছি? So this is the way you have to pass the data. Now এই এক্সাম্পলটাতে আমরা ইন্টিজার পাঠাচ্ছি, you can say any valid type. ওকে, তাহলে এটা হলো। এখন আমরা চার্টটা একটু দেখি। মিনি অ্যারেস অলরেডি আছে। দেখেন, চার্টের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ফাইল নিউ, আমি যদি দেখাই আপনাকে চার্ট, এখানে দেখেন এই সিন বিল্ডার আমার কি ধরনের চার্ট সাপোর্ট করে সব লিস্ট এখানে আছে। তাহলে মোস্ট পপুলার কোনগুলো? পাই চার্ট, লাইন চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, এগুলো সবচেয়ে পপুলারলি ইউজ হয়। তা আমরা এখান থেকে 2-3টা দেখব। ধরুন আমি যদি পাই চার্ট আনতে চাই, ড্র্যাগ এন্ড ড্রপ, দিস ইজ ইউর চার্ট। ওকে, এটা কালার সেম হয়ে গেছে, এই জন্য আপনি বুঝতেছেন না। কালারটা যদি একটু চেঞ্জ করে দেন। সো দিস ইজ ইউর চার্ট। এন্ড আসলে কি আপনি কোনো চার্ট, পাই চার্ট দেখতেছেন এখানে? কেন? বিকজ দেয়ার ইজ নো ডেটা। উইদাউট ডেটা চার্ট ক্যানট বি জেনারেটেড, ইউ নিড দ্য ডেটা সেট। সো এটাও একটা কন্টেইনার। কম্বো বক্স যেমন একটা কন্টেইনার, ইট কন্টেন্স অ্যান অ্যারে লিস্ট, অবজারভেবল লিস্ট হ্যান্ডলিং দ্বারা। অ্যারে লিস্ট অফ হোয়াট? জেনেরিক টাইপ। আপনি স্ট্রিং দিতে পারেন, ইন্টিজার দিতে পারেন, হোয়াট এভার ইজ দ্য টাইপ অফ দ্য আইটেম অফ কম্বো বক্স। তাহলে অবজারভেবল লিস্টের নাম হচ্ছে আইটেমস। টেবিল ভিউতেও তাই, টেবিল ভিউ একটা কন্টেইনার। তো টেবিল ভিউর ভেতরেও তো আপনার একটা অবজারভেবল লিস্ট আছে, ওটার নামও আইটেমস। ওটাও অবজারভেবল লিস্টের ওই যে অ্যারে লিস্টের এলিমেন্ট গুলো হচ্ছে আপনার যে অবজেক্ট টাইপ, সেটা প্রোডাক্ট, এমপ্লয়ি, হোয়াটএভার। পাই চার্টের ভিতরে একটা অবজারভেবল লিস্ট আছে। কম্বো বক্স টেবিল ভিউ এর যে অবজারভেবল লিস্ট, ওটার নাম ছিল আইটেমস। এই জন্য গেটারের নাম ছিল গেট আইটেমস, সেটারের নাম ছিল সেট আইটেমস। পাই চার্টের যে অবজারভেবল লিস্ট, ওটার নাম হচ্ছে চার্টের যে অবজারভেবল লিস্ট, এটার নাম হচ্ছে ডেটা। তাহলে গেটারের নাম হচ্ছে গেট ডেটা, সেটারের নাম হচ্ছে সেট ডেটা। তো ওর ভেতরে যে অ্যারে লিস্টটা আছে এই মুহূর্তে, সেটা এমটি। এই জন্য আপনি কোনো পাইয়ের স্লাইস দেখতে পাচ্ছেন না। তার মানে আমাকে ডাটা সেট অ্যাড করতে হবে। তাহলে কম্বো বক্সে যেমন এমটি থাকে, টেবিল ভিউ যেমন এমটি থাকে, গেট আইটেমসে অ্যাড না করলে, এখানেও গেট ডাটাতে ডট অ্যাড না করলে, অথবা সেট ডাটাও করতে পারেন যদি আপনার এক্সিস্টিং অ্যারে লিস্ট থাকে, অবজারভেবল লিস্ট থাকে, সেটাও আপনি সেট ডাটাতে পাঠাতে পারেন। তখন চার্ট অটোমেটিক আসবে। টেবিলে
লিস্টে অবজেক্ট অ্যাড করলে যেমন অটোমেটিক রো চলে আসে, কম্বো বক্সে স্ট্রিং দিলেই বা ইন্টিজার দিলেই যেমন কম্বো বক্সে অটোমেটিক চলে আসে, পাইয়ের যে লিস্ট আছে ইন্টারনাল লিস্ট, ওখানেও আপনি ডাটা ইনস্ট্যান্স অ্যাড করলে অটোমেটিক স্লাইস চলে আসবে। আপনি 4টা ডাটা ইনস্ট্যান্স অ্যাড করেন, 4টা স্লাইস চলে আসবে অটোমেটিক, বিকজ দে আর অবজারভেবল। তাইলে আমার এখানে কিভাবে এটা কাজ করে, তাহলে আমরা যদি এখন আমাদের এটাতে যাই, মিনি আইরাস, এখানে দেখেন ফ্যাকাল্টিতে এখানে আমার বা রেজিস্টারে যদি রিপোর্টে যাই, এখানে কি দেখাচ্ছে, এটা জেন্ডার রেশিও পাই চার্ট, দুইবার আসছে চার্ট কথাটা, ওকে যাই হোক, এটা হচ্ছে পাই চার্ট এমটি, কারণ ওর অবজারভেবল লিস্ট খালি। তা আমি এখন বললাম যে ওকে জেন্ডার রেশিও চার্ট অফ উইচ টাইপ অফ ইউজার, আমি বললাম ফ্যাকাল্টি। এখন সে ফ্যাকাল্টি ডট বিন থেকে এই বাটনটা ক্লিক করলে অবজেক্টগুলো রিড করবে, রিড করে গেট জেন্ডার দিয়ে সে দেখবে জেন্ডার কি মেল না ফিমেল, সে অনুযায়ী সে দুইটা কাউন্ট বানাবে। ওই কাউন্টগুলো আমাকে ডাটা ইনস্ট্যান্স হিসাবে চার্টের লিস্টে অ্যাড করতে হবে, করলেই চার্ট চলে আসবে। তাহলে আমার এখানে দুইটা ডাটা ইনস্ট্যান্স আছে, একটা হচ্ছে মেল কাউন্টের জন্য, আর একটা হচ্ছে মেল ফ্যাকাল্টি কাউন্টের জন্য, আর একটা হচ্ছে ফিমেল ফ্যাকাল্টি কাউন্টের জন্য। আমি যদি স্টুডেন্ট সিলেক্ট করি, তাহলে স্টুডেন্ট ডট বিন থেকে সে স্টুডেন্টগুলো রিড করবে, রিড করার সময় সে দুইটা কাউন্ট তৈরি করে ফেলবে, মেল স্টুডেন্ট কাউন্ট, ফিমেল স্টুডেন্ট কাউন্ট। ওই ভ্যালুগুলো দিয়ে আমাকে দুইটা ডাটা ইনস্ট্যান্স তৈরি করে চার্টের লিস্টে দিলেই দুইটা স্লাইস চলে আসবে। তাহলে আমরা একটু কোডটা দেখি কিভাবে এটা কাজ করে। তাহলে এটা হচ্ছে আমার ওই যে লোড কার্ড বাটন, ওকে। তাহলে এটা হচ্ছে আমার কোনটা হবে, ইউজার স্পেসিফিক জেন্ডার রেশিও চার্ট কন্ট্রোলার, এইটা। তো দেখেন আমার এখানে একটা পাই চার্টের এফেক্ট আইডি আছে, জেন্ডার রেশিও পাই চার্ট। কম্বো বক্স থেকে আমি দেখতেছি কোন টাইপের ইউজার, ওকে, ইউজার টাইপ কম্বো বক্স, ওকে। এখন দুইটা ভাবে করা যায়, একটা হলো যে আমি আমার নিজের লিস্ট একটা বানাতে পারি, অবজারভেবল লিস্ট, আই ক্যান ডিক্লেয়ার মাই ওন অবজারভেবল লিস্ট, সেটাকে বানিয়ে রেডি করে আমি লিস্টটাকেই সেটারের মাধ্যমে ওর যে এমটি লিস্ট সেটাকে রিপ্লেস করে দিতে পারি, এটা একটা ওয়ে। তো এই ক্ষেত্রে আপনাকে এফএক্স কালেকশনস ক্লাসের স্ট্যাটিক মেথড অবজারভেবল অ্যারে লিস্ট কল করলে সে একটা অ্যারে লিস্ট ইনস্ট্যান্স আপনাকে রিটার্ন করবে, যেটা অবজারভেবল লিস্টকে ইমপ্লিমেন্ট করে। এখানে যদি আমি স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট দেই তাহলে কিন্তু হবে। এখানে আমি কি করেছি, এখানে আমি একটা নিজস্ব অ্যারে লিস্ট ইনস্ট্যান্সিয়েট করতে চাচ্ছি, স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট ফর এ অবজারভেবল লিস্ট হ্যান্ডেল। তাহলে একটা অবজারভেবল লিস্ট হ্যান্ডেল লিস্ট টু অবজারভেবল লিস্ট একটা ইন্টারফেস, তাহলে একটা ইন্টারফেস হ্যান্ডেলে আমি একটা ক্লাস ইনস্ট্যান্সিয়েট করতে চাচ্ছি। এটা কখন সম্ভব, যদি ওই ক্লাসটা ওই ইন্টারফেসকে ইনহেরিট করে। কিন্তু স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট ইজ নট অবজারভেবল, স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট ডাজ নট ইনহেরিট অবজারভেবল লিস্ট। তাহলে আপনাকে যদি দেখাই অ্যারে লিস্ট ক্লাস, এখানে দেখেন এখানে কি বলা আছে যে ইমপ্লিমেন্ট অবজারভেবল লিস্ট। তাহলে আপনি কিভাবে এই অ্যারে লিস্ট ইনস্ট্যান্সকে অবজারভেবল লিস্ট হ্যান্ডেলে দিতে পারবেন? ইজি রিলেশন না হলে তো এটা করা যাবে না। আপনি একটা সোর্স অফ ইনহেরিটেন্সের হ্যান্ডেল ইউজ করতে পারেন বিকজ অফ দ্য ইজি রিলেশনশিপ। তাহলে আপনি একটা ইউজার হ্যান্ডেল ইউজ করতে পারেন ফ্যাকাল্টি নিউ করার জন্য, স্টুডেন্ট নিউ করার জন্য, কারণ ওখানে ইনহেরিটেন্স হচ্ছে। আপনি একটা রিসার্চার হ্যান্ডেলকে ইউজ করতে পারেন, রিসার্চার যদিও ইন্টারফেস, কিন্তু আপনি বলতেছেন যে ফ্যাকাল্টি ইমপ্লিমেন্টস রিসার্চার, তাহলে আপনি রিসার্চার আর ইকুয়াল টু নিউ ফ্যাকাল্টি করতে পারেন।
কিন্তু যে বলতেছে না যে ইমপ্লিমেন্টস ডিজাস্টার, তাকে তো আপনি ইউজ করতে পারবেন না। তাই অ্যারে লিস্ট তো বলতেছে না যে আই ইমপ্লিমেন্ট অবজারভেবল লিস্ট, তাহলে আপনি এটা কিভাবে দেন? দ্যাটস ওয়াই এখানে এরর দিচ্ছে। তাইলে যেহেতু অ্যারে লিস্ট মানেই সেটা অবজারভেবল তা তো না, আপনার একটা অ্যারে লিস্ট থাকতে পারে যেটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, তাই না? আবার কম্বো বক্সের ভেতরে যে অ্যারে লিস্ট, এটা ব্যাকগ্রাউন্ডে থাকলেও ওটাকে কন্টিনিউয়াসলি মনিটর করতে হবে। যখনই ওখানে চেঞ্জ হবে আপনার ভিউতেও চেঞ্জটা আসবে ইনস্ট্যান্টলি। যখনই আপনার টেবিল ভিউ এর লিস্টে চেঞ্জ আসবে বসেন, তখনই আপনার ভিউতে একটা রো কমবে বা বাড়বে। সো ওইটা অবজারভেবল। কিন্তু অ্যারে লিস্ট মাত্রই যে অবজারভেবল তা না, আপনার একটা প্রোডাক্ট লিস্ট থাকতেই পারে অ্যাকুমুলেট করে রাখছেন, কিন্তু ওটা আপনি কোনো টেবিলেও দিচ্ছেন না, এমনি ক্যালকুলেশনের জন্য রাখছেন। একটু সাউন্ড কম করেন, যারা ফোর তারা বসেন। তার মানে অ্যারে লিস্ট হইলেই যে সেটা অবজারভেবল তা তো না। এই জন্য স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট ডাজ নট ইমপ্লিমেন্টস অবজারভেবল লিস্ট। তাই কিন্তু আপনার এমন একটা অ্যারে লিস্ট দরকার যে আসলে অবজারভেবল লিস্টকে ইমপ্লিমেন্ট করে, না হলে এটাকে আপনি হ্যান্ডেলে দিতে পারবেন না। এখন ওই অ্যারে লিস্টটা যেটা নতুন একটা অ্যারে লিস্ট, যেহেতু সে অবজার্ভ লিস্টকে ইমপ্লিমেন্ট করে, অবজার্ভ লিস্টের যে অবজার্ভ করার জন্য যে মেথডগুলো আছে ওগুলো তাকে ওভাররাইট করতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড অ্যারে লিস্টে অবজার্ভ করার জন্য কোনো মেথড নাই, কিন্তু আপনার এই নতুন অ্যারে লিস্টে অবজারভেবল হওয়ার জন্য যে মেথডগুলো দরকার সেই মেথডগুলো থাকবে, এবং সেই মেথডগুলো কন্টিনিউয়াসলি এই লিস্টটাকে মনিটর করবে এন্ড আপডেট দ্য ভিউ অ্যাকর্ডিংলি। এই জন্য এই স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট দিয়ে হবে না, তো তখন আমার প্রয়োজন অনুযায়ী আমি একটা অ্যারে লিস্ট ইনস্ট্যান্স তৈরি করব। তাহলে এফএক্স কালেকশন ক্লাসের যে মেথড, অনেক মেথড আছে, আপনি এখানে অবজারভেবল অ্যারে লিস্ট, সেট, ম্যাপ অনেক কিছু করতে পারেন হুইচ আর অবজারভেবল। তাইলে সেই এফএক্স কালেকশন ক্লাসটা যদি আপনাকে দেখাই তাহলে আপনি দেখবেন মেথড সামারিতে যদি যান, you can see এই যে অবজারভেবল অ্যারে লিস্ট। ওকে, অবজারভেবল অ্যারে লিস্টের ওভারলোডেড ভার্সন আছে, অবজারভেবল ফ্লোট অ্যারে, ওকে, অবজারভেবল হ্যাশ ম্যাপ। ওকে, বুঝতে পারছেন? হ্যাশ ম্যাপটা হচ্ছে বেটার চয়েস দেন ভেক্টর। ওকে, তারপরে আপনি ইন্টিজার অ্যারে, অবজারভেবল, তারপরে আপনার সেট। তাহলে এই যে এগুলো কিন্তু নরমালি অবজারভেবল না, একটা সেট কিন্তু নরমালি অবজারভেবল না। আপনি একটা সেট ডাটা স্ট্রাকচার হিসেবে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, যেটাকে হয়তো কোনো ক্যালকুলেশন ইউজ করবেন। কিন্তু যখন আপনি ডাটা স্ট্রাকচারটাকে ভিউ এর সাথে রিলেট করতে চান, এন্ড অটোমেটিক ভিউ শুড বি রিফ্লেক্টেড অন দ্য কন্টেন্ট অফ দ্য ডাটা স্ট্রাকচার, তখন দ্যাট ডাটা স্ট্রাকচার নিড টু বি অবজারভেবল। যেটা আমরা কম্বো বক্সের ভেতরের অ্যারে লিস্টের জন্য চাই, টেবিল ভিউ এর ভেতরের অ্যারে লিস্টের জন্য চাই। ওই অ্যারে লিস্টে অবজেক্ট কম বেশি হলে টেবিলের রো কম বেশি হবে। কম্বো বক্সের অ্যারে লিস্টে এলিমেন্ট কম বেশি হলে কম্বো বক্সের ড্রপ ডাউন এলিমেন্ট কম বেশি হবে, অটোমেটিক। কাজে ওখানে অবজারভেবল হতে হবে, অবজার্ভ করার মেথড থাকবে, যেটা স্ট্যান্ডার্ড ডাটা স্ট্রাকচারে তো দরকার না, কারণ ডাটা স্ট্রাকচার হইলেই যে সেটা অবজার্ভ হবে তা তো না। এই জন্য স্ট্যান্ডার্ড ডাটা স্ট্রাকচার আর নট অবজারভেবল। আপনার যদি প্রয়োজন হয় কোনো স্ট্যান্ডার্ড ডাটা স্ট্রাকচারকে অবজারভেবল করার জন্য, তাহলে এফএক্স কালেকশনের মেথড দিয়ে আপনি সেটা বানাই নেবেন। আপনাকে বানাতে হবে না, ও বানাই দিবে। তাহলে আপনি এখানে বলছেন এফএক্স কালেকশন অবজারভেবল অ্যারে লিস্ট, তাহলে ও এখন একটা অ্যারে লিস্ট বানাবে, ইমপ্লিমেন্টস অবজারভেবল লিস্ট, এবং ওখানে অবজারভেবল লিস্টের মেথডগুলো ওভাররাইট করা হবে, সেটাকে একটা ইনস্ট্যান্স বানিয়ে সেই ইনস্ট্যান্স আপনাকে ফেরত দিবে, তখন আপনি এটাকে অবজারভেবল লিস্টের হ্যান্ডেলে নিতে পারবেন। তো এইটা কিন্তু আমার এক্সটার্নাল একটা অবজারভেবল লিস্ট, যেটাকে আমি অ্যাড করে, এই যে দেখেন ডাটা ইনস্ট্যান্স। তাহলে পাইচার্ট ক্লাসের ভেতরে একটা ডাটা ক্লাস আছে। তাহলে এই যে আমার কাউন্ট, এই যে 7000 মেল স্টুডেন্ট এবং 7000 ফিমেল স্টুডেন্ট। ওকে, যদি কম্বো বক্সের গেট ভ্যালু ইকুয়াল স্টুডেন্ট হয়, এলস কম্বো বক্সের গেট ভ্যালু ইকুয়াল যদি ফ্যাকাল্টি হয়, তাহলে যে ফ্যাকাল্টি মেল ফ্যাকাল্টি কাউন্ট, ফিমেল ফ্যাকাল্টি। তাহলে এই যে আমার কাউন্টের নাম আর কাউন্টের ভ্যালু, এটা হচ্ছে আমার ডাটা ক্লাসের কনস্ট্রাক্টরে যাবে। তাহলে আমি দুইটা ডাটা ইনস্ট্যান্স আমার অবজারভেবল লিস্টে অ্যাড করে ফেললাম। এখন যেহেতু এটা একটা এক্সটার্নাল অবজারভেবল লিস্ট, তাহলে আমার পার্টি এটাকে সেট ডাটা করতে হবে। তাহলে এই যে আমি এখানে করতে পারি সেট ডাটা। আর যদি আপনি নিজস্ব লিস্ট ইউজ করতে না চান, তাহলে আপনি এটাও করতে পারতেন যে গেট ডাটা ডট অ্যাড, তখন ওটা দরকারি হয়ে যায়। কম্বো বক্সে যেভাবে করেন এটাও, এটাই ইজি।
আপনাকে একটা এফএক্স কালেকশন দিয়ে অবজারভার লিস্ট বানাতে হইলো না, কিন্তু দেখায় রাখা যদি কখনো আপনি নিজস্ব অবজারভার লিস্ট ইউজ করতে চান, ইউ ক্যান ডিক্লেয়ার ইট, বাট ইউ ক্যানট ইনস্ট্যান্সিয়েট স্ট্যান্ডার্ড অ্যারে লিস্ট। তখন এফএক্স কালেকশনের স্ট্যাটিক মেথড দিয়ে ওই পার্টিকুলার ইমপ্লিমেন্টিং অ্যারে লিস্ট নিয়ে আসতে হবে। তো আপনি এটাও করতে পারেন, ওকে, দিস ইজ অলসো ফাইন, যে আপনি আগে লিস্টটাকে ক্লিয়ার করে নিলেন, অর্থাৎ চার্টটাকে ক্লিয়ার, মানে তখন আপনি যেটা করবেন যে আপনি তখন এই যে আপনার লিস্ট হবে তখন কি ও এটাই তো, তাই না? তাহলে আপনি যেটা করতে পারতেন সেটা যেটা হলো এই যে ডাটা ডট অ্যাড, এটা করতে পারতেন, ঠিক আছে? তো এখন আমার কাজ হলো এইটুকু করলেই, অর্থাৎ আমি আমার অ্যাড করে দিলেই সাথে সাথে চার্ট চলে আসবে। মানে এটা যখনই আপনি চার্টে দিয়ে দিলেন তখন এটা সাথে সাথে চলে আসবে, ঠিক আছে? আর এটা যদি আমি আমার লিস্ট ইউজ করতে না চাইতাম তাহলে কিভাবে করতে পারতাম বলেন তো? তাহলে আমাকে যেটা করতে হতো, জেন্ডার রেশিও পাই চার্ট, প্রথমে আমি কি করতাম, প্রথমে এটাকে ক্লিয়ার করে নিতাম, তাই না? গেট আইটেমস, গেট ডেটা, এখন এটার নাম হচ্ছে ডেটা, গেট ডেটা আমাকে কি দিবে, অ্যারে লিস্ট ডট ক্লিয়ার, কারণ আগের চার্টের ডাটা থাকতে পারে, তাহলে চার্ট খালি হয়ে গেল। এখন আমি কি করব, গেট ডাটা ডট অ্যাড, অ্যাড করব এই যে এটা নিউ ডাটা ইনস্ট্যান্স। বুঝাতে পেরেছি? দ্যাট ইজ অলসো ফাইন, এটা ইজিয়েস্ট, এটাই আপনার জন্য ইজিয়েস্ট, মানে যেভাবে আপনি কনভেনশনালি করে আসছেন। এটা করলেও কিন্তু হবে, বুঝতে পেরেছেন? বাকি দুটো চার্ট হ্যাঁ, বাকি দুটো বাকি দুটো মানে বাড়ছে বা হ্যাঁ দেখবো, আমরা চার্টের আইডিয়াটা আগে নিয়ে নিই, ওটা আইডিয়া হয়ে গেলে ওটা দেখতে 5 মিনিট লাগবে, ওটা নেক্সট ক্লাসেও দেখতে পারবেন। এটা হলো, তাহলে এখন আপনার কাজ, এখন প্রশ্ন হলো যে আমি আপনাকে এখানে এই যে 250 দিচ্ছি, এটা কি মেল ফ্যাকাল্টি কাউন্ট, এটা কি, হু ডিসাইড দ্যাট? আমি তো প্রোগ্রামার, আমি কি করে এটা এখানে ফিক্স করে দিতে পারি? তাহলে এটা আমি আপনাকে ডেমো দেওয়ার জন্য দিচ্ছি, কিন্তু আপনি এটা দিলে হবে না, আপনাকে আগে স্টুডেন্ট ডট বিন, এই ক্ষেত্রে ফ্যাকাল্টি ডট বিন খুলে দুইটা কাউন্ট বের করে নিতে হবে রিড অবজেক্ট করে করে, সেই মেল কাউন্ট এন্ড ফিমেল, মেল ফ্যাকাল্টি কাউন্ট আর ফিমেল ফ্যাকাল্টি কাউন্ট এখানে ইউজ করতে হবে, সো দ্যাট ইউ উইল হ্যাভ ইউর অ্যাকচুয়াল ডেটা ইন ইউর চার্ট, ঠিক আছে? তাহলে এগুলো একটু দেখেন, তাহলে আপনাদের সিলেবাস মোটামুটি শেষ। নেক্সট ক্লাসে আমাকে একটু বলবেন যে এক্সপ্রেশন হ্যান্ডলিংটা আরেকটু, আর হচ্ছে চার্টের বাকিটুকু, ঠিক আছে? ডাটা পাসিং আমরা দেখে ফেললাম, ওকে ঠিক আছে, আপনাদের